জেনজি একটা কথা এখন অনেক বলে, বিবিএ ইজ আ স্ক্যাম। এই লাইনটার সাথে আপনি পরিচিত? হ্যাঁ, এটা এটা বলার কারণ হলো, এক্সপ্লেনেশন হলো এক্সপ্লেনেশনের দরকার নেই তো। যে তোমাকে শেখাবে এই জিনিসটা তার তো ভালোভাবে জানতে হবে। হাবিজাবি অনেকগুলো সাবজেক্ট আছে, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, এইচআর, মার্কেটিং ইত্যাদি ইত্যাদি। সব সাবজেক্ট থেকে কিছু বেসিক জিনিসপত্র নিয়ে 40টা কোর্স বানানো হয়। যেই 40টা কোর্সে যা শেখানো হয় এবং যারা শেখান, এই দুইটা মিলিয়ে যা পাওয়া যায় সেটা 3 থেকে 4 ঘন্টার ইউটিউব এফোর্ট দিয়ে সেম জিনিসই শিখে ফেলা যায়। অনেকেই বলবে এর থেকে আরও বেটার শিখে ফেলা যায়। আমাদের দেশের স্টুডেন্টরা, মানে আমাদের যে কালচার, স্টুডেন্টরা প্রশ্ন করতে পারে না। পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনেও আমার সমস্যা আছে, যা পড়ানো হচ্ছে ওটাও আমার সমস্যা আছে। ইভেনচুয়ালি আমি যেহেতু মার্কেটিংয়ের ওয়ার্ল্ডেই ক্যারিয়ার দাঁড় করাইছি, আমি খুব ক্লিয়ারলি দেখি যে আমি যা পড়েছি তার সাথে আমি যা করি তার কোনো সম্পর্ক নাই। বিশ্ববিদ্যালয়গুলো সেগুলো চালানো হয় তোমার কোচিং সেন্টারের মতো। কতগুলা ব্যাচ তুমি পড়াইতে পারো, কতগুলা ব্যাচ তুমি পড়াইতে পারো। একটা একাডেমিকের আসলে মূল কাজ তো রিসার্চ। আমাদের দেশের কোম্পানিগুলো বড় দাগে তাদের রিসার্চ প্রয়োজন হয় না, আর যখন একটু প্রয়োজন হয় তখন তারা বিদেশি ফার্মস হায়ার করে। আপনি যেহেতু রাজনীতি করছেন অনেকদিন, রাজনীতিবিদদের একটা কোয়ালিটি আমার খুব ভাল লাগে, অলমোস্ট সবার, সেটা হলো তারা খুব সুন্দর স্পিচ দিতে পারে। একটা সরকারের বৈশিষ্ট্য কি কি থাকে? প্রথমত, যদি নির্বাচন কেন্দ্রিক একটা সরকার হয়ে থাকে তাহলে তার বৈশিষ্ট্য হলো পাবলিক সাপোর্ট, মানে তার ভোট কত সে অর্জন করতে পারে। বাকিরা কেউ কিন্তু অত, তখন আমি শিওর বাকিরাও তো অনেকদিন ধরে রাজনীতি করতেছে, বাট বাকিরা কেউ অত, ওই সময় আমি অনেক ফলো করেছি সবার কথাবার্তা, কে কি বলতেছে না বলতেছে, বাকিরা কাউকে আমি অত কনফিডেন্সের সাথে বলতে দেখিনি। এটা কি এমন যে তারা জানতো বাট বলে নাই ভয়, নাকি তারা জানতোই না? দেখো, এখন অন্য কারোর কথা তো আমি তোমাকে বলতে পারবো না, মানে কেউ ভয়ে বলেনি, কেউ চিন্তা করে বলেনি, বা কেউ বলছিল ঠিকই কিন্তু সে মানে একটা জাস্ট স্লোগান হিসাবে বলছিল যে এটা চাই, অ্যাজ অপোজ টু এটা অ্যাকচুয়ালি হবে। সো একটা আছে না যে মানে তুমি একটা জিনিস চাও, সেটা যত জোর গলায় বলবে তোমার ওই বিশ্বাসটা থাকবে যে ওটা বাস্তবায়ন হতে পারে, অ্যাজ অপোজ টু তুমি আসলে এই জিনিসটা একটা হিসাব নিকাশ করেছো এবং দেখেছো যে এই জায়গা থেকে ওখানে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে 10 বছরের ঊর্ধ্বে আমি পার্সোনালি কাজ করছিলাম এই হাসিনা সরকারের বিরুদ্ধে। সরকারের বিরুদ্ধে মানে কি, মানে যেন এই সরকার না থেকে সঠিক একটা নির্বাচন হয়ে সরকার আসে, রাইট? সো 10 বছরের ঊর্ধ্বে কাজ করছিলাম। তো 10 বছরের ঊর্ধ্বে কাজ করার জন্য তুমি অবভিয়াসলি, আমার ক্ষেত্রেও এই জিনিসটা একেবারে কার্যকরী না তা না, যে তুমি বলতে পারো যে তাহলে আপনিও আশাবাদী ছিলেন যে পড়বে, সো আশার জায়গা থেকে বলছেন। অ্যান্ড টু আ সার্টেন এক্সটেন্ট অবভিয়াসলি আমি যে কথাগুলো বলেছি একেবারে যে কিছু দূর আশার জায়গা থেকে বলিনি তা না। তারপর আবার কিছু হিসাব নিকাশও আছে। যেমন মনে করো তুমি জেনারেলি তুমি যদি ধরো যে একটা সরকারের বৈশিষ্ট্য কি কি থাকে। সো প্রথমত, যদি তুমি নির্বাচনী একটা মানে নির্বাচন কেন্দ্রিক একটা সরকার হয়ে থাকে তাহলে তার বৈশিষ্ট্য হলো পাবলিক সাপোর্ট, মানে তার ভোট কত সে অর্জন করতে পারে। আচ্ছা, এইটা যদি চলে যায়, যেটা হাসিনা সরকারের একদম শুরু থেকেই চলে গেছিল, তাহলে নেক্সট জিনিসগুলো কি থাকে যে বড় দাগে কোন কোন গোষ্ঠীগুলো, মানে ইন্টারেস্ট গ্রুপ বলো, কোন ইন্টারেস্ট গ্রুপগুলো তার সাথে অ্যালাইন্ড, কোন ইন্টারেস্ট গ্রুপগুলোর শক্তির কারণে সে এই ক্ষমতায় আছে। সো তখন তুমি যদি এখন বড় দাগে ইন্টারেস্ট গ্রুপগুলো টানা শুরু করো, 1 2 3 4 5, তারপর তুমি দেখো ওয়েট আ মিনিট, 1 এখন আর তার সাথে থাকার কথা না, এরকম কিছু ঘটনা ঘটেছে। 2 এখন তার সাথে থাকার কথা না, এরকম কিছু ঘটনা ঘটেছে। 3 তার সাথে থাকার কথা না। 4 আর 5, 4 হয়তো কিছু দূর আছে, একমাত্র 5 পুরোপুরিভাবে আছে। তাহলে 5টার সাপোর্টে সে ছিল, 3টা গন, 3টা শুধু গন না, তার মধ্যে 3টে অ্যান্টি হয়ে গেছে, একটা হয়তো নিউট্রাল হয়ে গেছে। তাহলে জাস্ট একটার শক্তিতে সে দাঁড়াতে পারবে কিনা, এই ধরনের কিছু প্রশ্ন তখন চলে আসে। সো তখন তুমি মনে করো কিছু দূর উইথ কনফিডেন্স বলতেই পারো যে ওয়েট এ মিনিট, মানে এর আগেও অনেকবার টালমাটাল অবস্থা হয়েছে এবং ওই টালমাটাল অবস্থা পার করে আসতে পেরেছি কারণ 5টার 5টাই তার সাথে ছিল। এখন আরেকবার টালমাটাল অবস্থা হতে যাচ্ছে বা অলরেডি হয়ে গেছে এবং 5টার মধ্যে 3টা তার সাথে নাই, 3টা তার বিরুদ্ধে কাজ করছে, একটা তার সাথে নাই কিন্তু বিরুদ্ধে কাজ করছে না, আর শুধু একটা মাত্র তার সাথে কাজ করছে। তাইলে এর আগে কোনো মতে যান বাঁচিয়ে ক্ষমতা ধরে রাখতে পেরেছে কারণ 5টার 5টা তার জন্য কাজ করছিল। এখন সেই 5টার মধ্যে 3টা তার বিরুদ্ধে কাজ করছে, তাহলে এখন কি সে যান বাঁচিয়ে ধরে রাখতে পারবে কিনা? মানে ওইভাবে তুমি একবার চিন্তা করা শুরু করলে তুমি বলতেই পারো যে কিছু দূর সর্ট অফ সিম্পল ইকুয়েশন, এগেন ইটস নট, ইট ইজন্ট, বাট কিছু দূর এভাবে বলতে পারো যে আচ্ছা তাহলে এটা এই সম্ভাবনাটা তাহলে তুমি শক্তভাবে দেখতে পারো যে সে কতদিন থাকতে পারে বা না থাকতে পারে। সেম এই প্রেডিক্টিভ মডেল বা ফর্মুলা ব্যবহার করে কি ভবিষ্যতের ব্যাপারে কোনো প্রেডিকশন দেওয়া যায়, সামনে আসলে কি হবে? দেখো,
মানে যে কোনো সময় আমরা যখনই প্রেডিকশনস নিয়ে কথা বলবো তখনই ইউনো সর্ট অফ দ্য level of uncertainty goes up with how many things are in play and the amount of time you're talking about. ঠিক আছে, সো আমরা যদি আগামী 2 মাস নিয়ে কথা বলি হয়তো আমি আরেকটু বেশি সার্টেনটির সাথে কথা বলতে পারবো, 6 মাস নিয়ে বললে আরও কম, 1 বছর নিয়ে বললে আরও কম। এখন বাংলাদেশ সরকার যে জায়গাটায় আছে এবং বিশ্ব রাজনীতিতে যা কিছু ঘটছে এবং বাংলাদেশ কেন্দ্রিকও যা আলোচনা হচ্ছে, এখান থেকে এগুলোর দিক দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বেশ একটা আনসার্টেন পিরিয়ডে আছি। যেহেতু কারেন্ট আনসার্টেনটি অনেক হাই, তাহলে ইউনো সর্ট অফ আমরা যেটা বলি মনে করে যে যতখানি ফিউচার আমরা প্রেডিক্ট করা সম্ভব বলে আমরা মনে করি, সেই ফিউচারের মানে সেই ভবিষ্যতের সময়সীমাটাও কম হয়ে আসে। সো এখন যেমন মনে করো আগামী বছর নির্বাচন হবে, এইটা নিয়েও অনেকের অনেক প্রশ্ন আছে, হবে কি হবে না, কেন হবে, কিভাবে হবে। এখন মনে করো আমার কাছে মনে হয় যে খুব ভালো সম্ভাবনা আগামী বছর নির্বাচন হবে। এখন আগামী বছর নির্বাচন হলে আগামী বছর তো পুরো 1 বছর, এপ্রিল মাসে হবে না ডিসেম্বর মাসে হবে, কারণ এপ্রিলও আগামী বছর, ডিসেম্বরও আগামী বছর। এপ্রিল ইজ 4 months away, ডিসেম্বর ইজ 12 months away, সো দের ইজ আ বিগ ডিফারেন্স দেয়ার, ওখানে একটা বড় পার্থক্য আছে। সো এই জিনিসগুলো প্রেডিক্ট করা মুশকিল হয়ে যায়। বাট মনে করো এই যে নির্বাচনের জিনিস তুমি যদি জিজ্ঞেস করো যে আচ্ছা প্রেডিকশন কীভাবে করা যেতে পারে, তাহলে একটা বড় ফ্যাক্টর নির্বাচনের হলো যে নির্বাচন কমিশনের প্রস্তুতি। নির্বাচন কমিশন অলরেডি গত সপ্তাহে পরিষ্কার বলে দিয়েছে মার্চের 2 তারিখের পর ওরা রেডি থাকবে। তো মার্চের 2 তারিখের পর যদি রেডি থাকে তাহলে আমরা বলতেই পারি যে ওই প্রেশারটা থাকবে যে মার্চের 2 তারিখের পর যদি ওরা নির্বাচন দিতে রেডি, তাহলে নির্বাচন কেন হবে না। তখন পলিটিক্যাল ফোর্সেসগুলো ওটার উপরে আরও বেশি লাফালাফি শুরু করবে। অল সর্টস অফ পলিটিক্যাল ইন্টারেস্ট গ্রুপস, প্রেশার গ্রুপস, পলিটিক্যাল পার্টিজ সবাই তখন নির্বাচন চাইবে। এই নির্বাচনটা কতদিন ধরে রাখতে পারবে, সো এইটা একটা ফ্যাক্টর আছে। আর একটা বড় ফ্যাক্টর আছে হলো যে ইন্টারিম সরকার যারা সরকার পরিচালনায় আছেন ওনাদের ভিতরে কতখানি ইন্টারেস্ট আছে নির্বাচন আটকে রাখা, নির্বাচন আটকে ওনারা নিজেরা রিফর্মস করবেন। তো সেই জায়গাটায় তোমার আরেকটা প্রশ্ন তখন চলে আসে যে কতটা রিফর্মস অ্যাকচুয়ালি করতে পারবেন, কারণ করবেনের সাথে করতে পারবেন ইজ ইন্টারকানেক্টেড, রাইট? সো কতগুলো রিফর্মস করতে পারবেন, রিফর্মস করার জন্য কী কী দরকার, রিফর্ম করার জন্য বড় দাগে তাদের ইনস্টিটিউশনাল স্ট্রেংথ দরকার এবং পাবলিক সাপোর্ট দরকার। ইনস্টিটিউশনাল স্ট্রেংথ এই মুহূর্তে প্রতীয়মান না, মানে এটা কিছুদূর পরিষ্কার যে তোমার কি বলো নাম সরকারি ইনস্টিটিউশনগুলো শক্তভাবে তাদের জায়গায় এখনো দাঁড়াতে পারেনি। অ্যান্ড দ্যাটস অলসো বিকজ অফ সর্ট অফ জুলাই অগস্ট আন্দোলনে যা কিছু হয়েছে তার আগে যেগুলো হয়েছে সব কিছু মিলিয়ে এই জায়গায় এসেছে। বাট এটা শক্তভাবে দাঁড়াতে পারেনি। যে শক্তভাবে যদি দাঁড়াতে না পারে তাহলে এই ইনস্টিটিউশনগুলো ব্যবহার করে তুমি রিফর্মস শক্তভাবে করতে পারবে, মানে যাদের মাধ্যমে তুমি রিফর্ম করবে তারাই দাঁড়াতে পারেনি, তাহলে তুমি শক্তভাবে দাঁড়া করতে পারো। আচ্ছা, তাহলে এই যে যাদের মাধ্যমে দাঁড়া করাবে তাদেরকে দাঁড়া করানোর কি উপায়? তাদেরকে দাঁড়া করানোর জন্য আবার একটা শক্ত সরকারের দরকার। শক্ত সরকার মানে কি? গভর্নমেন্ট দ্যাট ইজ ট্রুলি কানেক্টেড উইথ দ্য পিপল, দ্যাট হ্যাজ এ লং টার্ম টেনিওর, মানে সবার একটা আস্থা আসবে যে এরা 4 বছর বা 5 বছরের জন্য আছে, মানে কালকেই চলে যাবে না, 3 মাসে বা 6 মাসে চলে যাবে না, আছে 4-5 বছর। যেই পলিসি করে এই পলিসি 5 বছর স্টেবিলিটি থাকবে, পলিসি খারাপ হোক ভালো হোক এইটা থাকবে 5 বছর বা 4 বছর। তখন একটা ওই আস্থা যখন ফেরত আসে, ট্রাস্ট যখন ফেরত আসা শুরু হয়, তখন স্টেবিলিটি ফেরত আসা শুরু হয়। তখন ইনস্টিটিউশনাল স্ট্রাকচারগুলো আরও রোবাস্টভাবে কাজ করার একটা সম্ভাবনা শুরু হয়। এবং ওই রাজনৈতিক সরকার মানে ইলেক্টেড সরকার, ওরা ইলেক্টেড তো মাগনা হবে না, দেয়ার কানেক্টেড টু দ্য পিপল বলেই তো ইলেক্টেড হবে। সো ওদের ওই ম্যান পাওয়ারটা আছে, হিউম্যান রিসোর্সটা আছে, যেখানে তারাও এই ইনস্টিটিউশনসের ইম্পর্টেন্ট অফিসেসগুলোতে লোকজন ভরতে পারে, মানে তাদের মনোভাবের লোকজন বলো, সঠিক লোকজন বলো, যেইভাবেই বলো না কেন, বাট ভরতে পারে, যেটা অন্তর্বর্তীকালীন সরকার বা এরকম ইন্টারিম সরকারের এই ক্ষমতাগুলো থাকে না। সো এই কাজগুলো যখন করবে তখন তুমি ইনস্টিটিউশনগুলোকে রোবাস্ট বানাতে পারবে, ওই রোবাস্ট ইনস্টিটিউশনগুলো তাহলে রিফর্ম করতে পারবে। তাহলে আমরা কি দেখছি যে ইন্টারিম সরকার আসলে রিফর্ম যদি করতেও চায়, করতে খুব বেশি সক্ষম হয়তো হবে না। তাহলে করতে খুব বেশি সক্ষম যদি না হয়, 4 মাস অলরেডি চলে গেছে, আরও 4 মাস যাবে, আরও 6 মাস যাবে, তারপর অনেক সেক্টরের জনগণ যারা অ্যাকচুয়ালি এখন বলছেও নির্বাচন দেরিতে করেন, আগে রিফর্ম করেন, তারাও দেখবে যে ভাই রিফর্ম তো হওয়া মুশকিল হচ্ছে, তাহলে কোনটা আগে আসবে। সো এইভাবে তুমি যদি তাকানো শুরু করো তাহলে তুমি দেখবে যে একটা ভালো সম্ভাবনা আছে আগামী বছর বিটুইন মার্চ টু ডিসেম্বর একটা নির্বাচন হয়ে যাওয়ার। আর আমরা যদি অনেকে এই জিনিসটা বলে যে, এবং আই থিঙ্ক টু সাম এক্সটেন্ট আ বিগ পার্ট অফ মি অলসো এগ্রিজ যে যেই আসুক 5 বছর 10 বছর পরে অনেকটা, আমি অ্যানিমাল ফার্ম নিয়ে একটা ভিডিও করছিলাম কিছুদিন আগে, 5 বছর 10 বছর পর যে অনেকটা একই হবে,
কিছু মেজর জিনিস হয়তো চেঞ্জ হবে, ধরেন এই একটা জিনিস আমি জাস্ট তুমি কথাটা শেষ করার আগে তোমাকে বলি, হ্যাঁ বাংলাদেশে কিছু ভুল বোঝাবুঝি আছে এবং এই ভুল বোঝাবুঝির জন্য অনেক দূর আওয়ামী লীগ গত 15.5 বছর ধরে যে প্রোপাগান্ডা বিস্তার করেছে এটাও দায়ী। দেখো বাংলাদেশে 2009 কেন হলো এটা একটু বড় দাগে চিন্তা করো, বা 2007 কেন হলো এটা বড় দাগে চিন্তা করো। 90 সালের পর এগেন নির্বাচিত সঠিক নির্বাচিত কেয়ারটেকার সরকারের আন্ডারে নির্বাচন হচ্ছে, বেশিরভাগ নির্বাচনগুলোই মানে 2001 পর্যন্ত প্রত্যেকটা নির্বাচন মোটামুটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়েছে। এই যে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হওয়ার দরুন যেটা হয়েছে যে 90 থেকে 96 তারপর দল বদল হয়েছে, ক্ষমতার দল বদল হয়েছে, 96 থেকে 2001 তারপর ক্ষমতার দল বদল হয়েছে, 2001 থেকে 2006 তারপর আবার ক্ষমতার দল বদল হওয়া মানে মোটামুটি পরিষ্কার ছিল যেটা হতে যাচ্ছে। তো এর ভেতরে যে জিনিসটা হয়েছে যে এই যে ইলেকটোরাল কম্পিটিশন, এইটা যে একটা বড় বিষয় এবং এইটা এড়িয়ে যে তুমি চলতে পারবে না, এইটা দুই দলই পরিষ্কার বুঝতে পেরেছে। দুই দল মানে কি যে সবচেয়ে বেশি ভোট ওই সময়টায় যেই দুই দল পাচ্ছিল, আরও দল ছিল তারাও বুঝতে পারছিল, বাট সবচেয়ে বেশি ভোট যেহেতু এই দুটা আওয়ামী লীগ এবং বিএনপি পাচ্ছিল, তো তাদের ভিতরে এই চিন্তাটা আরো বেশি প্রকট আকার ধারণ করে এবং তারা ইলেকট্রাল কম্পিটিশনের চাপের চোটে একা একা না কিন্তু, সো ডোন্ট থিঙ্ক অল অফ দিস হ্যাপেন ইন এ ভ্যাকিউম, ইলেকট্রাল কম্পিটিশনের চাপের চোটে তারা দুটো রাস্তা পেল। একটা রাস্তা হলো নিজেদেরকে ইলেকট্রাল কম্পিটিশনের জন্য প্রিপেয়ার করো, এটা তারা ভেতরে ভেতরে শুরু করে দিয়েছিল। দ্বিতীয় রাস্তা হলো ইলেকট্রাল কম্পিটিশনটাই কোনোভাবে বাতিল করা যায় নাকি। সো এইটা যদি না হতো, ওই যে বাতিল করা, এটা যদি না করতে পারতো তাহলে দ্বিতীয়টা কিন্তু অলরেডি কাজ করা শুরু করে দিয়েছিল এবং প্রথমটাও কিন্তু প্রচেষ্টাটা ছিলই, কারণ ওই পুশটা ছিল, ওই প্রেশারটা ছিল। আনফর্চুনেট ফর আস যে 2006-এ 111 সরকার এসে তারা ইলেকট্রাল কম্পিটিশন আরও নিগুড়ভাবে তৈরি করার জায়গায়, মানে কেয়ারটেকার সরকারকে আরও এম্পাওয়ার করার জায়গায় তারা নিজেরা 2 বছর সরকার পরিচালনায় নিয়ে নিল। নিয়ে তারা বললো তারা অনেক ধরনের রিফর্মস করবে। রিফর্মস এই যে যেটা কিছু দূর তোমাকে বললাম, এখন সামনে আমাদেরও আশঙ্কা আছে, রিফর্মস যেহেতু তারা রাজনৈতিক সরকার মানে তারা ইলেক্টেড সরকার ছিল না, তারা করতে পারে নাই। এখন অনেকে পিছিয়ে থাকে বলে না অনেক কাজ করেছে, না ভাই তারা করতে পারেনি বলেই 2009-এর নির্বাচন ওইভাবে হয়েছে, একচেটি আওয়ামী লীগ পুরো ক্ষমতায় চলে এসেছে। ওকে, তারা রিফর্মস কেন করতে পারেনি? কারণ এগেন তারা মিলিটারি পাওয়ার নিয়ে এগেন তারা ভালো করতে চেয়েছে হয়তো তাদের ভিতরে অনেকেই, এবং তারা জুডিশিয়ারিতে রিফর্ম করতে চেষ্টা করেছে, তারা অনেক জায়গায় রিফর্ম করতে চেষ্টা করেছে, কিন্তু ওই রিফর্মের কোনো ফল আমরা পেয়েছি না। আওয়ামী লীগ সরকার আসার সাথে সাথে ওটা উলট হয়ে গেছে। কেন উলট হয়ে গেছে? কারণ বাই দ্য টাইম ওরা নির্বাচন দিয়েছে, ওদের উপরে প্রেশার ছিল, ওরা ধরে রাখতে পারছে না, জনগণ ওদের বিরুদ্ধে চলে গেছে। মানে আমাদের বন্ধু প্রতিম দেশগুলো যারা সাপোর্ট করছিল এই রিফর্মগুলো, তারাও দেখেছে এরা রিফর্ম পুরো মানে একদম হারিয়ে ফেলেছে, সো তারা ওদের বিরুদ্ধে চলে গেছে। সো শেষ মুহূর্তে ওদের তড়িঘড়ি করে একটা নির্বাচন দিতে হচ্ছে, যেটা আর সঠিক কেয়ারটেকার সরকারের আন্ডারে যে একদম সুষ্ঠু নির্বাচন হবে সেরকম নির্বাচন হয়নি, এবং এটা স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স আমাদের কাছে আছে। আই হ্যাভ অ্যাকচুয়ালি পাবলিশ পেপারস অন দিস। 2009-এর নির্বাচন কেন ফেয়ার নির্বাচন ছিল না, যেটা মানে আমরা নাম্বারস দেখে বলতে পারি, স্ট্যাটিস্টিক্যালি বলতে পারি। বাট এনিওয়ে, সো 2009-এর নির্বাচনে যেটা হলো, তাহলে আমরা ইলেকট্রাল যে প্রেশারটা ছিল হারিয়ে গেল। আচ্ছা, তারপর ইলেকট্রাল প্রেশার ফেরত আসবে, ফেরত আসার জন্য আমরা কাজ করছিলাম 2013-তে 14 নির্বাচনের জন্য। কিন্তু এখানে যে আওয়ামী লীগ কী করলো, 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কেয়ারটেকার সরকার বাতিল করে দিল। পুরো যুদ্ধটাই 13-14-তে কিন্তু ছিল এই কেয়ারটেকার সরকারের জন্য, অন্য কিচ্ছু না কিন্তু। কারণ কেয়ারটেকার সরকার মানে বিএনপি রিয়েলাইজ করলো যে ওয়েট এ মিনিট, আমাদের যে প্রথম আইডিয়াটা যে এটা বাদ দাও, এটা ওয়াজ নট এ গুড আইডিয়া, দ্বিতীয়টাতেই থাকা উচিত ছিল। কিন্তু ওই যে প্রথমটা, ওইটা 111-এর সরকার কেয়ারটেকার, ওই কেয়ারটেকার সরকার, আর্মি ব্যাট কেয়ারটেকার সরকার, ওরা নষ্ট করে দিল। সো ওরা নষ্ট করে দেওয়ার জন্য ওই যে ইলেকট্রাল কম্পিটিশনটা সরে গেল। ইলেকট্রাল কম্পিটিশন সরে যাওয়ার জন্য 2013 সালে অনেক মারামারি করার পরও আমরা ইলেকট্রাল কম্পিটিশন ফেরত আনতে পারলাম না বলে 18, 24 এই পর্যন্ত এসেছিল। এখন যে বিশাল বড় যুদ্ধটা হলো, মানে যুদ্ধ মানে আমাদের যে গণ আন্দোলনটা হলো, এই গণ আন্দোলনের মাধ্যমে যদি আমরা আবার ওই ইলেকট্রাল কম্পিটিশনটা ফেরত আনতে পারি, আরও রিফর্মস দরকার আছে অবভিয়াসলি। এই যে তুমি নিজেই বলছিলে, আমার টিম থেকে বোধহয় তোমাকে মেসেজ পাঠিয়েছিল কিছুদিন আগে, আমার দল থেকে আমরা বড় দাগে 9টা রিফর্ম প্রপোজাল পাবলিশ করি, এবং কেয়ারটেকারের ইন্টারিম সরকার থেকে শুরু করে প্রেস, মিডিয়া এবং সর্ট অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস অ্যান্ড এম্বাসি সবার কাছে আমরা তুলে দিই। তো এখানে অনেকগুলো কনস্টিটিউশনাল রিফর্ম থেকে শুরু করে অনেকগুলো রিফর্মের আমরা পরিষ্কারভাবে মেনশন করেছি, যেগুলো মাস্ট বাংলাদেশে একদম মানে গুরুত্বপূর্ণ, ইমিডিয়েট নিড, এবং এটা আমরা আমাদের পার্টির ম্যানিফেস্টোও বলছি যে আমরা নির্বাচিত হলে এই প্রত্যেকটা রিফর্ম আমরা করব, আমরা নির্বাচিত হলে। বাট এই রিফর্মগুলো করো না করো, হোয়াট ইউ রিয়েলি নিড টু গেট ব্যাক টু ইজ দ্যাট ইলেকট্রাল কম্পিটিশন ট্র্যাক। ইলেকট্রাল কম্পিটিশন ট্র্যাকে তুমি যদি না যাও, এগেন এটাও কিন্তু এক্সপেরিমেন্টেড,
যে লং টাইম আমরা রিফর্ম করবো কিন্তু আসলে পারবো না, কিন্তু দেখাবো, তারপর শেষ মুহূর্তে কি হবে, এটা কিন্তু 1/11 অলরেডি একবার হয়েছে। উই ডোন্ট ওয়ান্ট টু গো থ্রু দ্যাট अगेन। সো আমরা আইডিয়ালি চাই ওই যে ইলেকট্রাল কম্পিটিশন জায়গায় ফেরত আসা। তো তোমার যে কথাটা তুমি বলছিলে, যেখানে আমি তোমাকে কন্ট্রাডিক্ট করলাম আর কি, যে বাংলাদেশের লোকজন বলে, এই যে বলে এইটা তাদেরকে ভুল বোঝানো হয়েছে, তাদেরকে ওই যে ওই অ্যাঙ্গেলটাতে, ওই পার্সপেক্টিভটাতে দেখার সুযোগ দেওয়া হয়নি। কিন্তু স্যার অনেকেই বলে যে 90-এর থেকে 2000 যখন আমাদের ইলেকট্রাল সিস্টেম ধরেন অনেক ভালো ছিল বা মোটামুটি ভালো ছিল, তখন যে সরকারগুলো নির্বাচিত হতো তারা হয়তো একসাথে 15 বছর বা 17 বছর থাকার কারণে ওই রকম অ্যাবিউজিভ না হইলেও অনেক বেশি আহামরি উন্নতিও হইতো না। সো একটার প্রবলেম হলো দুর্নীতি এবং অনেক খারাপ কাজ, আরেকটার প্রবলেম অনেকে বলে যে না এগুলা করে নাই বাট ইনকম্পিটেন্সি ছিল বড় প্রবলেম। আচ্ছা, এখানে আমি তোমাকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বলি, এগেন 5 বছরের ঊর্ধ্বে, মানে 1 টার্মের ঊর্ধ্বে কেউ ছিল না যখন ইলেকট্রাল কম্পিটিশন ছিল। হ্যাঁ। ওকে, এবং এই কারণে আমি ইলেকট্রাল কম্পিটিশনটার কথা বলছিলাম, যে ওই যে 3বার ফাঁদ ঘোরার পর সবার ভেতরে টনক নড়েছিল যে ওয়েট আ মিনিট, ইলেকট্রাল কম্পিটিশন আছে, মানে ক্ষমতায় থাকতে হলে আমার আসলে সার্ভ করতে হবে। দেখো, যে কোনো একটা পলিটিক্স, যে কোনো কিছু শিখতে একটু সময় লাগে। আমেরিকায় প্রথম নির্বাচনে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি, এবং আমেরিকায় মানে ইভেন এই রিসেন্টলি পর্যন্ত, মানে আজ থেকে 10-20 বছর এখনও তো অ্যাকচুয়ালি এই না মারা কাটা হয় নির্বাচনে, ওদের মারা কাটা, মোর মুখের মারা কাটা, তুমি 19th সেঞ্চুরিতে চলে যাও, উইচ ইজ মানে অলমোস্ট 150 years into, or close to 150 years into the democratic experiment। তারা তখনও কিন্তু অ্যাকচুয়ালি কোদাল নিয়ে, দাও নিয়ে মারাকাটা করছিল নির্বাচনে, ঠিক আছে, মানে আজ থেকে মাত্র 100 বছর আগে কোদাল দাও নিয়ে মারাকাটা করছিল নির্বাচনে, গোলাগুলি করছিল নির্বাচনে। তো আমরা মানে ওই যে কোনো জিনিস তোমার হ্যাবিচুয়েটেড হতে, ইউজ টু হতে সময় লাগে। মানে বড় বড় অর্গানাইজেশনের, বড় বড় ইনস্টিটিউশনের এই যে নতুন যে নিডসগুলো, এগুলো বুঝতে সময় লাগে। এই সময়টা আমরা 15 বছরে, মানে 90 থেকে মনে করো 2005, এই 15 বছরে আমরা অনেক দূর শিখে গেছিলাম। প্রবলেমটা হলো যে ওইখান থেকে যে উন্নয়নগুলো শুরু হওয়ার দরকার ছিল, মানে তারপর যে ওই যে ইলেকট্রাল কম্পিটিশন, আচ্ছা ঠিক আছে, তাহলে আর উপায় নাই, তো তাহলে এখন খুশি করার কাজে নিয়োজিত হইতে হবে। এই যে খুশি করার কাজে নিয়োজিত হওয়ার কাজ যখন শুরু হতে যাচ্ছে, তখন আমরা ইলেকট্রাল কম্পিটিশনটাকেই উড়িয়ে দিয়েছি। সো এইটা হলো মেইন পয়েন্ট টু আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড আই ডোন্ট ডিসএগ্রি উইথ ইউ ফর এ সেকেন্ড যে ইনএফিশিয়েন্সি, হয়তো ভুল ধরনের নমিনেশন, হয়তো জনগণের জন্য ভালো কাজ নেই, এরকম অনেক কিছু করা হয়েছে ওই সরকারগুলোতেও। 1 নম্বর কারণ ইলেকট্রাল কম্পিটিশন, 2 নম্বর কারণ এখানে আরও কিছু রিফর্ম যে দরকার নেই তা না। মনে করো শুধুমাত্র ইলেকট্রাল কম্পিটিশন ফেরত আসবে, এবং যদিও সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো এইটা, ইলেকট্রাল কম্পিটিশন ফেরত আসলে ওভার টাইম অন্য সব কিছু ঠিক হবে, এটাও আমি বিশ্বাস করি। কিন্তু ওভার টাইমের সাথেও মানে আমরা যদি ইমিডিয়েটও কিছু রিফর্ম করতে পারি, যে এই জন্য আমি মনে করি আমার দল থেকে 2 সপ্তাহ আগে রিফর্ম প্রপোজাল তো মাগনা আমরা বের করিনি, যে আমরা অ্যাকচুয়ালি বিশ্বাস করি এই রিফর্মগুলো দরকার, কিন্তু এই রিফর্মগুলো ইউজলেস ইলেকট্রাল কম্পিটিশন যদি ফেরত না আনতে পারো। এবং এই রিফর্মগুলো যদি ইলেকট্রাল কম্পিটিশন ফেরত আনতে পারো, তাহলে ইমিডিয়েটলি করলে খুব ভালো। যদি ইমিডিয়েটলি আমরা না করি, তাহলে হয়তো ওভার অ্যানাদার 10-15 ইয়ার পিরিয়ড আস্তে আস্তে হয়ে যেত। বাট আমরা 15 বছর কেন ওয়েট করবো, যে জিনিসটা আমরা জানি আমার আজকে দরকার। সো এই রিফর্মগুলো আমরা আজকে দরকার, এই ইনএফিশিয়েন্সি অ্যান্ড যে ঝামেলাগুলো তুমি বলছো, অ্যাকাউন্টেবিলিটি ফেরত নিয়ে আসা, এগুলো আমাদের আজকে দরকার। কিন্তু এই সব কিছুর কোনো মূল্য থাকবে না। এবং আমি বড় দাগে উইথ ফুল কনফিডেন্স অ্যান্ড ফুল ফেইথ ইন ডেমোক্রেটিক সিস্টেমস আমি তোমাকে বলছি, যে ইলেকট্রাল কম্পিটিশন যদি আমরা ফেরত না আনতে পারি, এই কোনো রিফর্ম, মানে আমি যে রিফর্মগুলো প্রপোজ করেছি, অন্য কেউ কি রিফর্মের কথা বলছে, কোনো কিছুর কোনো মূল্য থাকবে না যদি আমরা ইলেকট্রাল কম্পিটিশন ফেরত না আনতে না পারি। একটা অন্যরকম জিনিস জিজ্ঞেস করি আপনাকে আমি। ধরেন আপনি তৌফিককে বললেন, ওই যে পিছনে বসে আছে, যে তুমি একটা হেলমেট পরে রাস্তায় জায়গা করে মেরে আসো। হ্যাঁ, ও তো যাবে না। এখন আপনি ওকে মেরে ফেললেও যাবে না। যাবে না যাবে। কেন মনে হচ্ছে যাবে? হ্যাঁ, আমি কি তৌফিকের সাথে কথা বলতে পারি এখন? হ্যাঁ অবশ্যই বলেন। হ্যাঁ, তৌফিক, তোমার জীবনে সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? তোমার বাবাকে। আমি তোমার বাবাকে বেঁধে তোমার বাবার 2 পায়ের বুড়া আঙ্গুলে 2টা হাতুড়ির বাড়ি দিয়ে পিষে দিয়ে বললাম যে এইবার পায়ে অলরেডি হয়ে গেছে, হাঁটতে আর সারা জীবন ঠিকভাবে পারবে না, মাথায় এই সেম জিনিসটা হবে যদি তুমি হেলমেট পরে 2টা গুলি করে না আসো, তুমি কি করবে? পার্সপেক্টিভ না, তুমি কি করবে? আমি তোমাকে সিম্পল প্রশ্ন জিজ্ঞেস করেছি। ইউ উইল। ওকে, বাট ডু ইউ থিঙ্ক এইটা হয়েছে যারা করেছে তাদের সাথে? সবার নিডস ভিন্ন। যারা করেছে তাদের জিনিসটা ছিল গ্রিড। তুমি যদি একটু দেখো, আমি তোমাকে বুয়েটের এক্সাম্পল দিয়ে বলি।
বুয়েট একটা বড় বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশে খুব নাম করা, কেন নাম করা সেটা পরের কথা, কিন্তু বাংলাদেশে নাম করা ভাই, তো নাম করা ঠিক আছে। তো বুয়েটে না আমার একটা বায়াস আছে নর্থ সাউথ অ্যান্ড হোয়াট নটের প্রতি, তুমি জানো, তুমি খুব ভালো করে জানো। হ্যাঁ, তো বাট বুয়েটে ছাত্রলীগ তুমি জয়েন করে, স্পেশালি তোমার মেধার তালিকায় একটা জায়গায় থাকলে, তুমি ছাত্রলীগ জয়েন করলে তোমার ফার্স্ট গিফট হতো একটা মোটরসাইকেল। আর ছাত্রলীগের নেতৃত্বস্থানীয় জায়গায় গেলে তুমি অ্যাডিশনাল মোটরসাইকেল এবং মান্থলি ভাতা পেতে। তো এখন তুমি মফস্বল শহরের বা গ্রাম থেকে একটা এমন জায়গা থেকে এসছো, তুমি দুনিয়া কম দেখেছো, কিন্তু তোমার মেধা আছে এবং তুমি একটু বোল্ড বা একটু দুষ্টু বা একটু সাহসী না হলে তো তুমি এই জায়গাগুলোতে যাবে না। তুমি হয়তো মোটরসাইকেলই চাইবে না টু বিগিন উইথ। সো বুয়েটের সব ছাত্র কিন্তু ছাত্রলীগ জয়েন করেনি, যারা করেছে, যারা এই টাইপের ছিল, যাদের এই গ্রিডটা ছিল, তাদেরকে এটা দেওয়া হয়েছে। ফার্স্টে তোমাকে মোটরসাইকেল দেওয়া হয়েছে, তারপর 2টা মোটরসাইকেল দেওয়া হয়েছে, তারপর তোমাকে 3টা বান্ধবী দেওয়া হয়েছে, তারপর তোমাকে ক্যাশ টাকা দেওয়া হয়েছে, তারপর তুমি এমন জায়গায় যেতে পারছো যেখানে তুমি কল্পনায়, মানে তোমার পুরো পরিবার কখনো কল্পনা করেনি এসব জায়গায় বসে তুমি ঘুরবে, এদের সাথে বসবে, এদের সাথে ছবি তুলবে, এরা তোমাকে ভাইয়া ভাইয়া বলবে, এরা তোমার জন্য লাফাবে। তুমি একটা মোহের ভিতরে চলে এসেছো। এই মোহের ভিতরে চলে আসার পর তোমাকে বলা হলো, এই শুনো, এই ওই কাজটা না হলে কিন্তু তাহলে তো তুমি এই জায়গায় ডিজার্ভ করো না, তুমি তো এই জায়গায় থাকবা না। তখন তুমি কি করবে? এগেন, এক একজনের মোরাল কম্পাস এক একভাবে কাজ করে। অনেকের অনেক ইন্টেগ্রিটি আছে, তারা এই জায়গায় এসে বলে গোষ্ঠী মারি তোমার এটার, আমি নাই, আমি খারাপ কাজের মধ্যে নাই। অনেকে বলে, সো সবাই হয়নি তাদের চালা বা হেলমেট বাহিনীর অংশীদার, কিন্তু যারা এখানে ইয়াস বলেছে তারা হেলমেট বাহিনীর অংশীদার হয়েছে। আমি একটু শকড হয়েছি যখন আমি দেখেছি যে এত মানুষ, বিকজ আমার মোরাল কম্পাসটা এরকম যে যখন কেউ বলে যে ছাত্রলীগে বা ধরেন কোনো একটা দলে জয়েন করছে, এই কারণে সে মনিটারি বেনিফিট পাইছে, এই কারণে সে জয়েন করছে, আমার কাইন্ড অফ মনে হয় যে আই গেট দ্যাট, আমি বুঝছি যে করছে, তোমাকে টাকা দিছে বা মোটরসাইকেল দিছে, মানছি। কিন্তু ধরেন যখন গুলি করা পর্যন্ত নিয়ে যাচ্ছে বা খুনাখুনি পর্যন্ত নিয়ে যাচ্ছে, তখন আমার মনে হয় যে আনলেস উনি নিজেই খারাপ, উনাকে দিয়ে কি এত কিছু করানো সম্ভব একজন নেতার পক্ষে? দেখো, এখানে মানে কয়েকটা অ্যাঙ্গেল আছে। আমি তোমার সাথে কিছু দূর তো একমত, কিন্তু এখানে তোমারও মানতে হবে যে ভালো খারাপ সবার ভেতরে আছে। তুমি কোনটাকে টনক নাড়াতে পেরেছো? ভালো খারাপ সবার ভেতরে আছে। এবং আরো বড় দেখে যদি চিন্তা করো যে ভালো খারাপের থেকে, কারণ ভালো খারাপের ডেফিনেশন খুব সাবজেক্টিভ, খুবই সাবজেক্টিভ। আমি যদি তোমাকে এখন বিশ্বাস করাতে সক্ষম হই যে সো অ্যান্ড সোকে মারলে 10 কোটি লোক বাঁচবে, তুমি হয়তো সো অ্যান্ড সোকে ভালো কাজ মনে করে মারবে, ঠিক না? সো ভালো খারাপের ডেফিনেশন খুব সাবজেক্টিভ। সো আমরা এইটাতে আর না যাই, আমরা থাকি মনে করি আরেকটা জিনিস, আমরা আসি রিস্ক অ্যাভার্সন। বেশিরভাগ মানুষ রিস্ক অ্যাভার্স, তারা এমন কাজ করবে না যেখানে তারা কোনো বড় রিস্কের সম্মুখীন হতে পারে। এখন তুমি সোজা সাপটা করে দিলে যে তুমি যদি ওকে মারো তুমি তো টাকা পাবে, পুলিশও তোমাকে ধরবে না, পুলিশও তোমাকে বস বলবে, কারণ তুমি নৌকার হয়ে ওকে মারছো, পুলিশও তোমাকে বস বলবে, তোমার রিস্ক কোথায়? আচ্ছা, এরপর তুমি এগেন মানে আই এম শিওর তুমি এই জিনিসগুলো পড়াশোনা করেছো, থিংস লাইক দ্য মিলিগ্রাম এক্সপেরিমেন্ট অ্যান্ড হোয়াট নট, যেখানে আর কি আমরা মানে মানুষ হিসেবে সাইকোলজিক্যালি আমরা গ্রুপের বিরুদ্ধে যাই না। এটাও রিস্ক অ্যাভার্সনের সাথে সম্পর্ক আছে, আমরা কখনো গ্রুপের বিরুদ্ধে যাই না। এটা বড় দাগে স্পেশালি 50-60s কিছু সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্টের মাধ্যমে পরিষ্কার হচ্ছে। এরপর তো এথিক্স ইন রিসার্চ চলে এসছে, এইসব এক্সপেরিমেন্ট এখন আর করা যায় না। হ্যাঁ, এখানে নট যে আমি এগুলোর পক্ষপাতী বাই দ্য ওয়ে, বাট ওখান থেকে আমরা পরিষ্কার জানি যে গ্রুপ ডাইনামিক্স বা গ্রুপ থিঙ্কের বিষয়, মানে এটার বিরুদ্ধে কেউ সহজে যায় না। সো আজকে হয়তো খালিদ এটার এরকম না, হয়তো খালিদ ভিন্ন। সরি, আমি আপনার মাঝখানে থামাইলাম। ধরেন আপনার একটা বড় দল আছে, এখন আপনার অনেক মানুষজন আছে যারা সবাই আপনাকে পছন্দ করে, আপনি যদি ওদের বলেন যাইতে, কত পার্সেন্ট মনে হয় যাবে ভার্সেস কত পার্সেন্ট মনে হয় যাবে না? দেখো, আমি যদি ওদের বলি যেতে, আমি বিশ্বাস রাখি যে একটা বড় সংখ্যক যাবে, কারণ আমি বিশ্বাস রাখি যে কখনো কোনো ভুল কারণে মানে খারাপ কোনো কাজে আমি ওদেরকে বলবো না। যদি মনে করেন হাইপোথেটিক্যাল সিনারিওতে বললে, আমি আপনার দলের কয়েকজনকে চিনি, হাইপোথেটিক্যাল সিনারিও হলে তো তাহলে আমার বলা হচ্ছে না, ঠিক না? মানে এগেন দেখো, অনেকে অনেক কারণে অনেক জায়গায় যেমন মনে করো, তুমি যদি মনে করো এখন বাংলাদেশে আমাদের দেশের সভরেন্টি প্রোটেক্ট করার জন্য আমাদের কারোর বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে, কথার কথা। হ্যাঁ, আমাদের পাশেই মিয়ানমার এখন ভেঙে 4-5 ভাগ হয়ে যাচ্ছে। এর মধ্যে রাখাইন জনগোষ্ঠীর সাথে আমাদের কিছু পুরনো ইস্যুজ আছে, মানে রাখাইনদের উপর অত্যাচার করে তাদেরকে বাংলাদেশের ভিতরে ঢুকানো হয়েছে। সো এইটা রিলেটেড মিয়ানমারের সাথে যদি আমাদের এখন বড় দাগে কিছু হয় তাহলে, এবং আমি যদি আহ্বান জানাই আমার দলে যারা আছেন তাদের সবাইকে দেশের, জাতির এবং দেশের সভরেন্টির জন্য অস্ত্র তুলে নিতে, হ্যাঁ, সেখানে আমি বিশ্বাস করি যে তারা বেশিরভাগই আমার ডাকে সাড়া দেবেন। আই এগ্রি। এবং আই ক্যান্ট ইমাজিন এনি সিচুয়েশন যেখানে আমি কাউকে বলবো
অস্ত্র তুলে নিতে কোনো নোংরা ওই যে হেলমেট বাহিনী টাইপের কাজের জন্য। আই জাস্ট কান্ট ইম্যাজিন। Okay. সো যেহেতু আই কান্ট ইম্যাজিন, সো আমার সাথে তাদের সম্পর্কর ভিত্তি এমন যে আমি ভুল কাজটা তাদেরকে বলবো, এটা তারাও চিন্তা করেন, এটা আমিও চিন্তা করি না। এখন মনে করো আমার চিন্তা চেতনা থাকতো যে আচ্ছা আমার তো কয়েক লাখ কর্মী আছে, কয়টা জমি দখল করা যায় এদেরকে দিয়ে, কয়টা অফিস দখল করা যায় এদেরকে দিয়ে। এখন তো আমাদের সময় পুলিশ কি হয়, পুলিশ তো উল্টা আমাদের ফোন দেয় সহযোগিতার জন্য, তাহলে এখন দখল করবো। এটা যদি আমার চিন্তা হতো তাহলে হয়তো আমি আসলে তোমার প্রশ্নের উত্তর দিতে পারতাম, কারণ আমার তখন অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে হতো যে কতজনকে আমি ওই কাজে পাঠাতে পারবো। আমি আপনার তো আমি খুব বেশি মানুষ চিনি না আপনার দলের, 2-3 জন চিনি, তারাও বেশিরভাগ বিদেশ থাকে, জার্মানি। বাট আমার মনে হয় না আপনি যদি খারাপও হন এবং আপনি যদি জমি দখল করতে বলেনও, আমার মনে হয় চান্স খুব কম যে করবে, চান্স খুব কম যে রাজি হবে করতে। এই জন্য আমি জিজ্ঞেস করলাম যে কতটুকু আসলে তার দোষ ভার্সেস কতটুকু নেতাটা তাকে একদম ব্রেইন ওয়াশ করে আবল তাবল যাইছে দেখো করে মানে ফেলতেছে। কিছু দূর অনেকে যে ব্রেন ওয়াশড হয় না তা না, আবার অনেকে পার্ট ব্রেন ওয়াশড, পার্ট ওই যে নিজের গ্রিড, আবার অনেকে আছে পুরাটাই হয়তো গ্রিড কিন্তু জাস্টিফিকেশন করে ব্রেন ওয়াশিং দিয়ে। সো এগুলো অনেক মানে দ্য হিউম্যান মাইন্ড অ্যান্ড দ্য হিউম্যান থট প্রসেসিস আর কমপ্লেক্স। এটা মানে একবারে ব্ল্যাঙ্ক স্লেটে করে দিয়ে এটা নিয়ে আলোচনা করা মুশকিল। আমাকে আপনি কি জেনজি একটা কথা এখন অনেক বলে, বিবিএ ইজ আ স্ক্যাম, এই লাইনটার সাথে আপনি পরিচিত? বিবিএ মানে তুমি বিবিএ ইজ আ স্ক্যাম, মানে বিবিএ ডিগ্রির কথা বলছো? হ্যাঁ, এটা বলার কারণ হলো, এক্সপ্লেনেশন হলো, এক্সপ্লেনেশন দরকার নেই তো। মানে সরি, টু অ্যাপোলোজাইজ, সরি, গো অন, আমি দুষ্টামি করি, বলো। এক্সপ্লেনেশনটা হলো, সবাই বলে বিবিএ তে যা শেখানো হয়, সবাই বলে বিবিএ, আমি বিবিএ করেছি এবং আমিও সম্ভবত, আমি আর তোমাকে প্রশ্ন করলাম না কেন। সবাই বলে যে হাবিজাবি অনেকগুলো সাবজেক্ট আছে, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, এইচআর, মার্কেটিং ইত্যাদি। সব সাবজেক্ট থেকে কিছু বেসিক জিনিসপত্র নিয়ে 40টা কোর্স বানানো হয়। যেই 40টা কোর্সে যা শেখানো হয় এবং যারা শেখান, এই দুইটা মিলিয়ে যা পাওয়া যায় সেটা 3 থেকে 4 ঘন্টার ইউটিউব এফোর্ট দিয়ে সেম জিনিসই শিখে ফেলা যায়। অনেকেই বলবে এর থেকে আরও বেটার শিখে ফেলা যায় এবং এমন জিনিস শেখা যায় যা হয়তো তার আরও কাজে লাগে কম্পেয়ার টু ধরেন ফিলিপ কটলারের হোয়াট ইজ মার্কেটিং। রেসপন্স দেখো, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বিবিএ মানে এগেন আমি দুষ্টামির খাতিরে তোমার সাথে একমত হলাম, হ্যাঁ, এবং কিছু দূর এই আর্গুমেন্টটার ভেতরে তোমার কোনো ম্যাটেরিয়াল নেই, মানে কোনো এলিমেন্টস নেই যেটা সত্যি তা না। হ্যাভিং সেড দ্যাট, আমরা বিবিএ বাংলাদেশের কথা বলছি, কারণ এটা ম্যাটার করে, কিন্তু তুমি কোথায় কি করছো এটা ম্যাটার করে। সো যেমন মনে করো, এগেন আমি আমার ছাত্রদের, আমি একসময় হয়তো তোমাকেও বলেছি, আমার মনে নেই, যে যদি পড়াশোনা করো তাহলে টেকনিক্যাল কিছু নিয়ে পড়াশোনা করো যে জিনিসটার অ্যাকচুয়ালি ভ্যালিউ আছে। তো বিজনেস স্কুলে টেকনিক্যাল অনেক কিছু আছে, অ্যাকাউন্টিং টেকনিক্যাল, কিছু দূর যদিও একটু ভাওতাবাজির উপরে, বাট স্টিল কিছু দূর ফাইন্যান্স, হ্যাঁ মানে অনেক দূর ভাওতাবাজির উপরে, বাট তবুও কিছু দূর ফাইন্যান্স টেকনিক্যাল। কিছু ম্যানেজমেন্টের জিনিসপত্র আছে একটু টেকনিক্যাল, সাপ্লাই চেইন বলো বা ওগুলো টেকনিক্যাল। ইকোনমিক্স ওই ফাইন্যান্সের মতোই ভাওতাবাজির উপরে দাঁড়ানো, বাট স্টিল আচ্ছা ঠিক আছে, কিছু টেকনিক্যাল, হ্যাঁ। তো এই জায়গাগুলো আছে, তবে এই স্কিলগুলো আসলে তুমি কতখানি পাচ্ছ? যারা বলে ইউটিউবে 4 ঘন্টা শিখে অনেক কিছু শিখে নেওয়া যায়, তারা অনেক দূর ভুল বলে। কেন ভুল বলে? দেখো, যে তুমি বিজনেস ডিগ্রিতে, সাপোজ তুমি একটা মার্কেটিং ডিগ্রি করলে, কথার কথা মানে যেটা আসলে ভাওতাবাজি ডিগ্রি, হ্যাঁ, তো তুমি একটা মার্কেটিং ডিগ্রি করলে, না আমি তোমাকে বুঝাই, তুমি একটা মার্কেটিং ডিগ্রি করলে। এখন এই মার্কেটিং ডিগ্রির তোমার অনেক কোর্সেস অনলাইন আছে, মানে ইউটিউবে ফ্রি ভিডিও আছে। ইউটিউবে তুমি যে দেখবে হয়তো MIT বা কেমব্রিজ বা কিংস কলেজ, এরকম বড় বড় বিশ্ববিদ্যালয়ের টিচাররাই ফ্রি ভিডিও দিয়েছেন। তো এই ফ্রি ভিডিও যদি তুমি একটু ভালোভাবে অনুধাবন করতে পারো, তাহলে হয়তো তুমি ফ্রি ভিডিও থেকে অনেক কিছু শিখবে। একটা সিনেমা ছিল, আমি জানি না তোমাদের আমলে তোমরা দেখেছো কিনা, এটা বেশি পুরনো না, একটা সিনেমাটার নাম ছিল গুড উইল হান্টিং। আচ্ছা, যদি না দেখে থাকো, আই উড রেকমেন্ড ইট। আমি আমার বাচ্চাদেরও দেখিয়েছি, এটা মজার সিনেমা। বাট বেসিক্যালি আর কি, স্টোরিটা অফ দ্য, আমি ছোট্ট করে একটু বলি, ওই সিনেমাটার মেইন প্রোটাগনিস্ট থাকে একটা চাইল্ড প্রডিজি, হ্যাঁ, মানে সো ইজ নট জাস্ট ম্যাথমেটিক্যাল, ইজ জাস্ট ওভারঅল জিনিয়াস, মানে অনেক ইনফরমেশন হোল্ড করতে পারে এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিস লাইক বিয়ন্ড দ্য রেমস অফ হিউম্যান ক্যালকুলেশনস, মানে ফিল্ডস মেডেল পাওয়া একজন ম্যাথমেটিশিয়ানের কাজ বাজও 2 সেকেন্ডে হাওয়া করে দেয়, এই লেভেলের আর কি।
তো ওখানে একটা মজার ডায়লগ ছিল হার্ভার্ড একটা স্টুডেন্টকে নিয়ে, যে মানে তুমি যে পড়াশোনা করছো এত টাকা দিয়ে, এটা তুমি একদিন আসবে যেদিন তুমি রিয়েলাইজ করবে যে অলমোস্ট ফ্রি অফ চার্জ বা কিছু লেট ফি দিয়ে তুমি লোকাল লাইব্রেরিতে বসে এই নলেজটা নিয়ে নিতে পারতে। এবং এই কথাটা কিন্তু আসলে মোস্ট ডিগ্রির জন্য সত্যি, এটা শুধু বিজনেস স্কুল না, এই কথাটা মোস্ট ডিগ্রির জন্য সত্যি। অ্যাপার্ট ফ্রম যেগুলো হার্ড সায়েন্সেস, হ্যাঁ, বা অ্যাপ্লাইড সায়েন্সেস, মানে যেগুলোর জন্য তোমার ল্যাবে বসে কাজ করতে হবে, ওই ল্যাবে বসে কাজ করা ছাড়া তুমি যত ডিগ্রির কথা চিন্তা করতে পারো লাইব্রেরিতে বসে ফ্রি অফ চার্জ তুমি ওটা পেতে পারো। আজকে ইউটিউব বা অনলাইন অনেকগুলো ফরম্যাট এই নতুন লাইব্রেরি হয়ে গেছে। সো অনলাইন ফরম্যাটে ফ্রি অফ চার্জ তুমি এগুলো করতে পারো। যেমন মনে করো, আমি নিজের এক্সাম্পল দিয়ে বলি, আমি ছোটোখাটো একটু ব্যবসার সাথে জড়িত, মানে আমি আসলে ব্যবসার সাথে জড়িত না, আমার মানে ফ্যামিলির কিছু টাম্পানিজ আছে, তো ওগুলা দুই এক সময় সর্ট অফ আমার একটু তাকাতে হয় আর কি, একটু দেখি। তো এর মধ্যে একটা ছোট আইটি ফার্ম আছে, ওই আইটি ফার্মের ওরা কি করে, তো আমি তো কিছুই বুঝি না, আমি তো আইটির কিছু বুঝি না। তো ওরা কি প্রোগ্রামিং নিয়ে কথা বললো, তো আমি বললাম আচ্ছা তাহলে ওই প্রোগ্রামগুলো ওরা কী করে আমার তো একটু বোঝা দরকার। তো আমি বসে, তুমি যে বললো না 3-4 ঘন্টা, এক্স্যাক্টলি 3-4 ঘন্টার আমি জাস্ট র্যাঙ্কিং দেখে, রেটিং দেখে ইউটিউবে একটা ভিডিও সিরিজ বের করলাম ওই পার্টিকুলার সফটওয়্যারটার উপরে, 3-4 ঘন্টা দেখলাম, 3-4 ঘন্টা একটু নোটস নিলাম। সো ভিডিওগুলো ছিল বোধহয় 3 ঘন্টার, আমার দেখতে হয়তো 6 ঘন্টা লেগেছে, কারণ থেমে নোটস নিয়ে আনবো না, 6 ঘন্টা পর আমি দেখলাম আমার টিমের সাথে কথা বলার সময় আমি কিছু জিনিস জানি যেটা ওরা জানে না। Again, not that I can do the job, but I can converse with them intelligently on that topic. So এখন মনে করো আমি যদি ইন্টারেস্টেড থাকতাম ওই কাজটা শেখার, আমি শিওর ওই 6 ঘন্টার বদলে এখানে যদি আরো 26 ঘন্টা দিতাম বা আরো 20 ঘন্টা দিতাম, তাহলে আমিও ওই সফটওয়্যারের কাজটা, ওই সফটওয়্যার ক্রিয়েশনের কাজটা শুরু করতে পারতাম। সো এখন এই জিনিসটা ইটস ইউর চয়েস। তুমি ইউনিভার্সিটিতে টাকা দিয়ে সময় নিয়ে করো, বা লাইব্রেরিতে বসে বা ইউটিউবে যেয়ে শেখো, ইটস ইউর চয়েস, ইট হ্যাজ অলওয়েজ বিন ইউর চয়েস, এটা নতুন না কিন্তু। ইজ ইট ট্রু দো? কারণ আমার সার্টিফিকেশন ছাড়া আমার এন্ট্রি ব্যারিয়ার অনেক কঠিন হয়ে যাচ্ছে না বেশিরভাগ? ডিপেন্ডস, এটা সত্যি কথা। সার্টিফিকেটটা কিছু দূর ইম্পর্টেন্ট, কারণ কি দেখো, সার্টিফিকেটটি ইম্পর্টেন্ট কিন্তু ভিন্ন কারণে। টেকনিক্যাল চাকরি ছাড়া, টেকনিক্যাল চাকরি, এবং টেকনিক্যাল চাকরি অনেক সময় তোমার ওয়ার্ক স্যাম্পল দিয়ে প্রমাণ দেওয়া যায়। যেমন মনে করো আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের টেকনিক্যাল চাকরি, এখন আমি দেখলাম যে তুমি মনে করো নর্থ সাউথ কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে 3.9 জিপিএ পেয়েছো, আমি একটা প্রমাণ পেলাম যে তুমি এই সফটওয়্যারগুলো জানো। আবার তুমি আমাকে একটা ওয়ার্ক স্যাম্পল দিয়ে দিলে, এবং আমার সামনে খুঁটিনাটি একটু, আমি যদি নিজে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে থাকি, আমার সামনে খুঁটিনাটি নাড়িয়ে দেখালে এটা চেঞ্জেস, তার মানে আমি জানি যে এটা তো কাজটা ভালো, এটা তো অলরেডি দেখে ফেললাম, এবং কাজটা তুমিই করেছো, বা তুমি যদি কপিও করে থাকো তুমি জানো কাজটা কিভাবে করে, সো ওয়ার্ক স্যাম্পল হয়ে গেল কাজটা। তাহলে ডিগ্রির কিন্তু খুব বেশি ইম্পর্টেন্স থাকে না এই জায়গাগুলোতে। এগেন টেকনিক্যাল কাজে, নন টেকনিক্যাল কাজে এমনিও নোবডি কেয়ারস অ্যাবাউট ইওর নলেজ, কারণ নলেজ নাই তো ভাই। মেইন পয়েন্টটা ইউনিভার্সিটি ডিগ্রির হলো যে আমি ইউনিভার্সিটি ডিগ্রির মাধ্যমে দেখতে পারি যে ইউ আর হার্ড ওয়ার্কিং, ইউ পারসিভিয়ার, অ্যান্ড ইউ আর কমিটেড টু সামথিং। বুঝতে পেরেছো? মানে কারণ দেখো, আই এম শিওর তোমাদেরকে ক্লাসে আমি এই কথাগুলো বলেছি, বাট একটা নতুন চাকরি দেওয়ার সময় লোকজন বড় দাগে 3টা জিনিস চিন্তা করে। ওকে, একটা হলো ও এই কাজটা করতে পারবে কিনা বা শিখতে পারবে কিনা। ওকে, সো নতুন চাকরি করতে পারবে, ওরা ধরেই নেয় পারবে না, তুমি শিখতে পারবে কিনা। ওকে, আচ্ছা, তারপর ওই যে তোমার করার ইন্টারেস্টটা আছে কিনা, তুমি মানে আমার সাথে থাকার এবং করার ইন্টারেস্টটা আছে কিনা। তুমি শেখাতে পারবো, তুমি অনেক স্মার্ট, তোমাকে শেখাতে পারবো, কিন্তু তুমি 6 মাস পর বিদেশ চলে যাবা, বা তুমি নিজেই ডিসাইডেড না, তোমার আজকে ভালো লাগলো কালকে আসটা না। ওকে, আর 3 নম্বর হলো আমার সাথে তুমি মেলো কিনা, কারণ আমার অফিসের একটা কালচার আছে, এই কালচারটার সাথে তুমি যাবে কিনা। যে কোনো এন্ট্রি লেভেল জব, যে কোনো রেসপন্সিবল HR অফিসার এই 3টা জিনিস খুঁজছে, এর বাইরে কিছু খুঁজছে না। তো তোমার ডিগ্রি যখন আমি দেখবো, এবং ডিগ্রিতে দেখবো তোমার জিপিএ ভালো, তখন আমি মোটামুটি পরিষ্কার প্রথমটার উত্তর পেয়ে গেছি, আমার আর কিছু লাগবে না, আমি উত্তর পেয়ে গেছি যে তোমাকে শেখানো যাবে। কেন? কারণ তোমাকে শিখিয়েছে তো ইউনিভার্সিটি, কি শিখেছে আল ইম্পর্টেন্ট, ওটা আমার লাগবে না, কিন্তু প্রথম প্রশ্নের উত্তর যে তোমাকে শেখানো যাবে চলে এসছে। দ্বিতীয়, যে তুমি একটা স্টেবল কিনা, যে তুমি দিন দিন রেগুলার আসবে কিনা এবং তুমি থাকবে কিনা, ওইটা অবভিয়াসলি এখানে আমার তোমাকে কিছু প্রশ্ন করতে হবে, বাট তবু ইউনিভার্সিটি ডিগ্রি সেটা কিছু দূর উত্তর দিয়ে দিয়েছে। বাকি এই কালচার, এটা তো তোমার সাথে বসে আলোচনা করতে হবে। আমার যে বড় 3টা প্রশ্ন অ্যাজ এন HR অফিসার, তার মধ্যে একটার পুরোপুরি উত্তর দিয়ে দিচ্ছে তোমার ডিগ্রি, আর একটার পার্শিয়াল উত্তর দিয়ে দিচ্ছে তোমার ডিগ্রি। এই কারণে ডিগ্রি ইম্পর্টেন্ট, স্পেশালি নন টেকনিক্যাল কাজেও। আপনাকে যদি কেউ এসে এখন জিজ্ঞেস করে যে স্যার আমার HSC পরীক্ষা শেষ হয়েছে, আমি এখন ব্যাচেলরে যাব, আমার কিসে ব্যাচেলর করা উচিত, আপনার টপ 3 পিকস কি হবে? কোনো টপ 3 পিক হবে না, আনলেস আই নো হু ইউ আর।
ওকে, তুমি কি চাও, তোমার কি স্কিলস, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডেভেলপ ইন উইদিন ইয়োরসেলফ, এইগুলো জানার পর একটা আলোচনা আসা যায়। ওকে, লেটস সে আমি একটা বাংলা মিডিয়াম কলেজ থেকে এইচএসসি পাশ করেছি, আমার রেজাল্ট ভালো, জিপিএ 5, আমার এন্ড গোল হইল কোনো একটা এমএনসিতে দেশে বা কোনো একটা ব্যাংকে দেশে 40-50 হাজার টাকার বেতনে চাকরি শুরু করা, এবং আমার মনের গভীরে এরকম একটা চিন্তাও আছে আমি কোনো এক সময় দেশের বাইরে চলে যাব। আমি অনেককে দেখেছি যারা কানাডা চলে যায়, আমারও মনে হয় যে হ্যাঁ, আমি যদি কানাডা চলে যেতে পারতাম ভালোই হতো। যদি তুমি বিদেশে চলে যেতে চাও তাহলে আমি তোমাকে ইঞ্জিনিয়ারিং, বায়োটেক এগুলো কিছু পড়তে বলবো। মানে তোমার জন্য যেটা হবে যে তুমি বিদেশে যেও সহজে ভালো একটা মিনস অফ ইনকাম অ্যান্ড ওয়াটনট করতে পারো। মনে করো অনেকেই তোমার কি বলো না, মানে সর্ট অফ দেয়ার আর মেনি পিপল আর স্পেশাল, মানে যেমন খালিদ ফারহান স্পেশাল। একদম। মানে খালিদ ফারহান বিবিএ পড়াশোনা করেছে কিন্তু বিবিএ রিলেটেড কিছু করছে না, অন্য কিছু করছে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে সে ওখানে খুব ভালো করছে, নিজের একটা মার্ক তৈরি করতে পেরেছে। বাট দ্যাটস কি বলবো, মানে তুমি তো নর্মাল রেঞ্জে পড়ো না, ঠিক না? সরি, ইউর অ্যান আউটলায়ার, সরি মাই ব্যাড, ইউর অ্যান আউটলায়ার। তো সবাই তো আউটলায়ার হবে না। তো এখন তুমি যখন আমার কাছে উপদেশের জন্য আসবে, আমি যদি তোমাকে খুব ভালোভাবে না চিনি যে তোমার আউটলায়ার হওয়ার এবিলিটি আছে কিনা, এবং এটা আসলে চিনলেও বলা যায় না, বিকজ তোমার ভেতরে ড্রাইভটা আমি জানি না। মনে করো কথার কথা, এগেন আমি খারাপ এক্সাম্পল দিব, বাট জাস্ট বেয়ার উইথ মি। হ্যাঁ, খালিদ ফারহান তো 2018 সালে সামথিং হ্যাপেন্ড দ্যাট পুশ খালিদ ফারহান টু pursue this angle. এখন Khalid Farhan is the exact same person, nothing else is different. But suppose Khalid Farhan falls madly in love with Miss X, এবং Miss X বলল খালিদ তুমি যেও না, আমি তোমাকে মিস করব, এবং খালিদ মিস এক্সের জন্য একটু বেশি ইমোশনাল হয়ে গেল, সে আর গেল না। এই যে পুরো লাইফের যে গতিটা তোমার এখন আছে, এই পুরোটা কিন্তু অলরেডি অন্য জায়গায় বাতিল হয়ে গেছে। সো এই যে আউটলায়ারগুলোর জন্য অনেক কিছু লাগে, তো সেই জন্য আউটলায়ার হিসেবে কাউকে উপদেশ দেওয়া যায় না। তাহলে উপদেশ তোমাকে দিতে হবে যে তোমার সেফ বেট কোনগুলো। তো তুমি যদি ওই জায়গা থেকে এসে থাকো তাহলে তোমার সেফ বেট কি, তুমি যদি ভালো ছাত্র হয়ে থাকো তাহলে তুমি যদি সায়েন্সেসে যাও, মানে স্পেশালি ইঞ্জিনিয়ারিং, বায়োটেক এই জিনিসগুলোতে যাও, তাহলে কি হবে, তাহলে তুমি 1 নম্বর হলো যে তুমি এই জায়গাগুলোতে তুমি ইনিশিয়ালিও স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বেশি। আমি ধরে নিচ্ছি তুমি গ্রামের কোথাও থেকে এসেছো, তার মানে তোমার ফ্যামিলি হয়তো অতটা সচ্ছল না, সো টাকা পয়সা ম্যাটার্স, তো তুমি স্কলারশিপ এগুলোতে আরও বেশি পাবে। এইখানে তোমার যেহেতু তোমার মানে স্ট্রেট ফরওয়ার্ড পড়াশোনা, সো তুমি জিপিএ ভালো রাখারও তোমার সম্ভাবনা বেশি। কঠিন পড়াশোনা বাট স্ট্রেট ফরওয়ার্ড পড়াশোনা, জিপিএ তুমি ভালো রাখতে পারলে এরপর তুমি বিদেশে মাস্টার্সেও স্কলারশিপ পাওয়ার একটা সম্ভাবনা বেড়ে যায়। মাস্টার্সে ভালো ইউনিভার্সিটি তুমি যখন স্কলারশিপ পাবে তখন সাথে ভিসাও একাই পাবে, ওইখানে মাস্টার্স করার সাথে সাথে ভালো চাকরিও একাই পাবে। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড দ্য হোল ওয়ে, বাট ইউ ডোন্ট হ্যাভ টু বি অ্যান আউটলায়ার টু গেট sort of a modicum amount of success in life. সো আমি এইভাবে হয়তো তাকে দিব। একজন আসলো সে আরেকটু ভিন্ন, সে তার হয়তো চাপার জোর অনেক বেশি, মানে কথা আর সেই রকম কথা বলতে পারে, তাকে হয়তো আমি বলবো তাহলে বিবিএ করো। হ্যাঁ, সো it depends, it really depends on who you are. Would you say যার আর কোনো অপশন নাই, অন্য কোনো কিছুই তার পছন্দ হচ্ছে না, তারই আসলে বিবিএতে যাওয়া উচিত as the last resort? না, দেখো বিবিএ এগেন বাংলাদেশের বিবিএ ডিগ্রিগুলো লিভ লট টু বি ডিজায়ার্ড, কারণ যেই জিনিসগুলো পড়ানোর কথা তুমি একবার বলেছিলে যে টিচার অ্যান্ড মেটেরিয়াল অ্যান্ড হোয়াট নট, আমি বড়দাকে টিচারদের দোষ দিব না, বাট আমাদের মানে সব কিছু ওখানকার অর্থনীতির সাথে সম্পৃক্ত। তো তোমাকে একটা ভালো ডিগ্রি দেবার জন্য তুমি একটা জিনিস চিন্তা করো যে তোমাকে কথার কথা, মানে যে জিনিসটা আমি পুরো ভাওতাবাজি বললাম, মানে মার্কেটিং, কথার কথা, এখন মার্কেটিং সাপোজ ব্র্যান্ডিং তোমাকে পড়াবে, তো মার্কেটে একজন ব্র্যান্ডিং এক্সপার্টের ভ্যালিউ কত? তুমি যদি এমএনসি বাদ দাও, লোকাল ফার্মগুলোতেও ব্র্যান্ডিং এক্সপার্টরা মিনিমাম 3 থেকে 5 লাখ টাকা বেতন পায়। এটা বেয়ার মিনিমাম, মানে যারা মানে মোটামুটি ভালো, এগেন আমি স্টার্টিং বেতন বলছি না, আমি বলছি যারা মোটামুটি ভালো আর কি ম্যানেজার, সাপোজ টু যারা টপ এন্ড 15 লাখের নিচে তোমার দিকে তাকাবে না। হ্যাঁ, যারা টপ ব্র্যান্ডিং ম্যানেজার্স। এখন যে তোমাকে শেখাবে এই জিনিসটা তার তো ভালোভাবে জানতে হবে। সে যদি ভালোভাবে জানে, সে তোমার একাডেমির বাইরে মার্কেটে কত পেতে পারে, 10-15 লাখ, সে একাডেমিতে কত পাবে? এই নাম্বারটা অত্যন্ত লজ্জাজনক, আমি নাম্বারটা তোমাকে বলবো না, হ্যাঁ, ওটা অত্যন্ত লজ্জাজনক একটা নাম্বার। তো এখন তুমি বলো যে তার কি পরিবার নাই, আচ্ছা, তার নিডস নেই, তাহলে সে যদি ওইটা করতে পারতো তাহলে সেটা করতে আসতো না। তাহলে এটা করতে কে আসে? এগেন আমি কাউকে অশ্রদ্ধা করছি না, ওকে, বাট সিম্পল কমন সেন্স তোমাকে বলে দেয় এটা করতে কে আসে। কেন সে এটা করতে আসে? কারণ বিশ্ববিদ্যালয়গুলো তাকে ওই মূল্যায়নটা করে না বা করতে পারে না। পার্টলি করে না, পার্টলি করতে পারে না, দুটো জিনিসই সত্য, ওকে।
সো এখন এই জিনিসগুলো তো ওভারঅল তোমার সর্ট অফ ইকোনমিক স্ট্রাকচার, দেশের কি অবস্থা, মার্কেট ডিম্যান্ড, মানে যারা কাস্টমার্স মানে স্টুডেন্টসরা কী চায়, স্টুডেন্টসের পেরেন্টসরা কী চায়, এগুলো অনেক কিছুর সাথে সম্পৃক্ত। আমাদের দেশের স্টুডেন্টরা মানে আমাদের যে কালচার, স্টুডেন্টরা প্রশ্ন করতে পারে না। আজকাল যে জিনিসটা হচ্ছে স্টুডেন্টরা এমনিও জানতে চায় না, হ্যাঁ মানে দে ডোন্ট, মানে অ্যাটেনশন স্প্যান নাই। টিকটক, আমি তো ভাই গত স্পেশালি 1 বছর ধরে যেটা খুব খারাপভাবে ফেস করছি, যে ক্লাসরুমে আমি কোনো অ্যাসাইনমেন্ট দিলে পুরো কাজটা করে ইদার জেমিনাই বা চ্যাট জিপিটি, ওকে পুরো অ্যাসাইনমেন্ট। মানে অ্যান্ড আই ডোন্ট ইভেন নো হোয়াট টু ডু, বিকজ মানে আই ওয়ান্ট দেম টু ইউজ দিস, বিকজ তারা রিয়েল লাইফে এটা ব্যবহার করতে পারবে, সো আই ওয়ান্ট দেম টু ইউজ দিস। বাট যারা মানে দেখো, আই এম শিওর তুমি এগুলো ব্যবহার করো, so তুমিও জানো যে চ্যাট জিপিটি, জেমিনাই, দিস আর গুড অ্যাসিস্ট্যান্টস। হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট মানে কি, মানে তুমি এক্সপার্ট, তুমি সবকিছু জানো, তুমি ওকে ছোটখাটো কিছু কাজ ওর মধ্যে করে দিতে বললে, ও তোমাকে করে দিল, এবং ওর কাছে তারপর তুমি আবার রিচেক করবে কতগুলো ভুল করলো। সেই হিসাবে চ্যাট জিপিটি, জেমিনাই সিরিয়াসলি অ্যাসিস্ট্যান্টের চাকরি খেয়ে দিয়েছে। হ্যাঁ, আর অ্যাসিস্ট্যান্টের চাকরি নেই এখন গ্লোবালি, বাট দে আর নট দ্য এক্সপার্টস। True. সো তুমি যদি ওকে দিয়ে পুরো অ্যাসাইনমেন্ট করো, তুমি কিন্তু কিছু শিখলা না, অ্যাসাইনমেন্টটাও ভুল। আমি জিরো দিতে দিতে আমি গত 1 বছরে যত জিরো দিয়েছি, আই এম শিওর তোমরাও আমার কাছে জিরো পেয়েছো কম বেশি, বাট গত 1 বছরে যত জিরো দিয়েছি, গত 14 বছরে মানে আমি 15 বছর প্লাস পড়াচ্ছি, ফার্স্ট 14 ইয়ার্স এত জিরো আমি কখনো দেইনি, গত 1 বছর যত দিচ্ছি, কারণ আমার উপায় নাই। মানে আমি দেখছি পুরো যাতা, এবং দেখছি মানে 2-1টা তো আসে, বুঝেছো, মানে চ্যাট জিপিটিতে করলে ওই যে লাস্টে একটা 4-O আসে, 2-1টা পেপার 4-O শুদ্ধ আসে, মানে অতখানিও প্রেজেন্স অফ মাইন্ড নেই যে স্যার এইটুকু ডিলিট করে দিই স্যারের জন্য। তো হোয়াট ডু ইউ ডু? So we are facing problems in those regards as well. But again, back to the degree. So মানে যত যেই জিনিসগুলো তোমার শেখার কথা, অনেকভাবেই আমাদের দেশে সেই জিনিসগুলো আমরা শেখাতে সক্ষম হচ্ছি না, কারণ অ্যাকাডেমিক্সদের আমরা মূল্যায়ন করছি না। ট্রু। সো আর তার সাথে আরেকটা জিনিস আসে হলো যে আমাদের দেশে আমরা একটা পুরনো একটা পুশ পেয়েছি যে শিক্ষিত হতে হবে। মানে কিসে শিক্ষিত হতে হবে, শিক্ষাটা কেন, এই প্রশ্নগুলো সবাই অনেক আগে করা বন্ধ করে দিয়েছে। মাঙ্কি সি মাঙ্কি ডু, শিক্ষিত হতে হবে, এই মাস্টার ডিগ্রি আল্লাহ, মানে কিসের ডিগ্রি আছে, আসলে শিখেছে কি, নোবডি কেয়ারস, ডিগ্রি থাকতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো থেকে আমাদের আস্তে আস্তে দূরে সরাটা গুরুত্বপূর্ণ। আমি 2000, আপনি যেহেতু মার্কেটিং এর কথা বলেন স্পেসিফিক্যালি, এই কারণে আমি বলি, যেহেতু আমি মার্কেটিং এর মেজর ছিলাম, সো আমি 2000 আমি কিন্তু এগেইন না I agree with you 100%. আমি 131 ব্যাচের, আমি 2013 থেকে 2016 নর্থ সাউথে পড়েছি 4 বছর, আপনার কোর্স করেছি, আরও 39 জনের কোর্স করেছি, টোটাল 40 জনের কোর্স করে আমি একটা মার্কেটিং ডিগ্রি নিয়ে বের হয়েছি। আমি এখন আয়ারল্যান্ডে মার্কেটিং এজেন্সি চালাচ্ছি, অ্যাপ্রক্সিমেটলি 130 থেকে 170টার মতো ক্লায়েন্ট আমাদের রেগুলার থাকে, সব কিছু ভালো চলছে। তার আগে আমি আয়ারল্যান্ডে, আমি বাংলাদেশে পড়াশোনা শেষ করে আমি আয়ারল্যান্ডে মাস্টার্স করতে চলে গেলাম ডিজিটাল মার্কেটিংয়ে। সো দেন আই ডিড ডিজিটাল মার্কেটিং মাস্টার্স ইন 2017 আয়ারল্যান্ডে। আই ফেল্ট রিয়েলি স্যাড যখন আমি, ফার্স্টে 2013-তে যখন আমি ঢাকা কলেজ থেকে নর্থ সাউথে জয়েন করলাম বিবিএ পড়তে, তখন তো আমি বিবিএ অত কিছু জানিও না, আমার অত কিছু বোঝার নেই। আস্তে আস্তে আমি যখন বিবিএ পড়া শুরু করলাম, আই ফেল্ট রিয়েলি স্যাড আস্তে আস্তে, এবং আমি মোটামুটি 3.5 বছরে নর্থ সাউথে চ্যাপ্টার শেষ করে চলে গিয়েছি, কারণ আমি দেখতাম যে ক্লাসে যা পড়ানো হচ্ছে তা একের পর এক স্লাইড শো, আপনারটা না বাদে, বাট আপনার অন্যান্য, আমি আপনার শুধু একদম লাস্টের কোর্সটা করছি যেটা অনেক অ্যাডভান্স ছিল, আমি মানে ম্যানেজমেন্ট এইটাই করি এক্স্যাক্টলি। সো আপনার তো স্লাইড শো ছিল না, স্লাইডস ছিল না, গল্প গুজব হতো বেশি, বাট বেশিরভাগ কোর্সে আমি যেটা দেখতাম যে স্লাইড শো, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সহ টিচাররা আসতেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হতো, তারপরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমাদের দিয়ে দেওয়া হতো, ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমরা বাসায় চলে যেতাম। সো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনেও আমার সমস্যা আছে, যা পড়ানো হচ্ছে ওটাও আমার সমস্যা আছে। ইভেনচুয়ালি আমি যেহেতু মার্কেটিংয়ের ওয়ার্ল্ডেই ক্যারিয়ার দাঁড় করাইছি, আমি খুব ক্লিয়ারলি দেখি যে আমি যা পড়েছি তার সাথে আমি যা করি তার কোনো সম্পর্ক নাই। এবং আমি মাঝে মধ্যে ভাবি যে তাহলে কি, বিকজ অনেক মানুষই আমাকেও জিজ্ঞেস করে যে বিবিএ করা উচিত নাকি বা মার্কেটিংয়ে পড়া উচিত নাকি, এবং আই ফিল রিয়েলি হেজিটেন্ট, বিকজ একদিক থেকে আমার মনে হয় উচিত না, বাট আরেক দিক থেকে আমি আবার এটা জানি যে একটা ডিগ্রি না থাকলে অনেক কিছুই অনেক কঠিন হয়ে যায়। ইভেন আমার যদি বিবিএ ডিগ্রি না থাকতো হয়তো আমি মাস্টার্সে যাইতেই পারতাম না, বিকজ মাস্টার্সে যাওয়ার জন্য ব্যাচেলর সার্টিফিকেট লাগে। সো তাহলে কি আসলে আমাদের টিচারদের বেতন অনেক বাড়ায় পার্ট টাইম টিচার্স নিতে হবে যারা অ্যাকচুয়ালি প্রফেশনে আছে বাট পার্ট টাইম টিচিং করতেছে, নাকি ফুল টাইম টিচার? দেখো, মানে যে জিনিসটা হয় যে আমাদের দেশে দেখো, মানে when we come to degrees like BBA,
এখানে একটা ভালো মিক্স অফ অ্যাকাডেমিক্স অ্যান্ড প্রফেশনালস দুটো দরকার। আমাদের দেশে যে প্রবলেমটা হয়েছে যে আমাদের অ্যাকাডেমিক্সের বিশাল ঘাটতি। হুম। প্রফেশনালসরা অবভিয়াসলি সর্ট অফ টাকার জন্য মানে অ্যামাউন্ট যেটা দেয়া হয় সেই কারণে আসে না, আর অ্যাকাডেমিক্সদের বিশাল ঘাটতি। মানে কারণ অ্যাকাডেমিক হবার জন্য আমাদের দেশে কোনো ধরনের ইনসেন্টিফিকেশন নাই। হ্যাঁ, নো ইনসেন্টিভস। তুমি একজন অ্যাকাডেমিক হবে, তুমি যেমন মনে করো বিশ্ববিদ্যালয়গুলো সেগুলো চালানো হয় তোমার কোচিং সেন্টারের মতো। কতগুলা ব্যাচ তুমি পড়াইতে পারো, কতগুলা ব্যাচ তুমি পড়াইতে পারো। একটা অ্যাকাডেমিকের আসলে মূল কাজ তো রিসার্চ, তার সাথে সে পাশে পড়াচ্ছে, বাট মূল কাজ রিসার্চ। এখন একাডেমিকদের মূল্যায়ন হয় না কেন? কারণ আমাদের দেশের কোম্পানিগুলো বড় দাগে তাদের রিসার্চ প্রয়োজন হয় না, আর যখন একটু প্রয়োজন হয় তখন তারা বিদেশি ফার্মস হায়ার করে। মানে ওই যে ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপার। তো আস্তে আস্তে এটা হয়তো চেঞ্জ হচ্ছে, সামনে যে আরও চেঞ্জ হবে। একই সাথে তুমি যে কাজগুলো করছো এর মধ্যে অনেক কাজই, এগেন আমি জানি না তুমি এক্স্যাক্টলি কী কাজ করছো, বাট অনেক কাজই হয়তো রেগুলার কোনো বিবিএ ডিগ্রি শেখাবে না, কারণ তুমি স্পেসিফিক একটা নিশ মার্কেটে হয়তো কাজ করছো। হ্যাঁ, এবং এই ডিগ্রিগুলো তোমাকে বড় দাগে সর্ট অফ একটা ওভারঅল পিকচার দেবে। এবং আমি প্রথমেই বলে নিয়েছি যে মার্কেটিং ইজ নট এ টেকনিক্যাল ডিগ্রি। মানে যেমন মনে করো যে আমি বাংলাদেশে মার্কেটিং তাদেরকেই সাজেস্ট করবো যারা পড়াশোনায় খুব বেশি ভালো না, খুব বেশি পড়াশোনায় ইন্টারেস্টেড না, তবে তাদের স্ট্রিট স্মার্টস অনেক আছে, মুখ ভালো চালাতে পারে। হ্যাঁ, সো তারা মার্কেটিং ডিগ্রির জন্য হয়ে গেল, তারপর তারা আসলে তাদের স্ট্রিট স্মার্টস এগুলো দিয়ে তারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবে। স্যার আমাকে একটা জিনিস বলেন যে যদি কেউ ঠিক করে সে পলিটিশিয়ান হবে, আমি তৌফিক মনে করলো তৌফিক, কারণ ওর বাবার সাথে যা হয়েছে এরপর তো কোনো উপায় নেই। হ্যাঁ, ঠিক করলো যে আমি পলিটিক্সে যাব, কিন্তু আমরা পলিটিক্সে যাওয়া বলতে বাইরের থেকে অনেক দূরের থেকে যেভাবে দেখি যে প্রথমে এলাকায় বড় ভাই কে আছে তাকে খুঁজে বের করতে হবে, তার চামচা হতে হবে, তারপর আমি হয়তো বড় ভাই হব এবং আমি অন্য আরেকজনের চামচা হব, এবং এভাবে আস্তে আস্তে উঠে। এইটাই কি আসলে উপায়? আমাকে একটু দেখো, আমি তোমাকে ফার্স্ট এন্ড ফরমোস্ট পলিটিক্স মানে কি এটা একটু অনুধাবন করাটা গুরুত্বপূর্ণ। সো পলিটিক্স, when we talk about the term, এটার দুটো পিলার আছে, দুটো ভিত্তি আছে। একটা ভিত্তি হলো যে কোনো একটা গোষ্ঠীর জন্য কাজ করা, সেই গোষ্ঠীটা পুরো দেশ হতে পারে, সেই গোষ্ঠীটা স্পেসিফিক কোনো গোষ্ঠী হতে পারে, একটা এলাকা ভিত্তিক হতে পারে, বাট কোনো একটা গোষ্ঠীর জন্য কাজ করা, এটা হলো ফার্স্ট পিলার, স্তম্ভ। দ্বিতীয় স্তম্ভ হলো এই কাজটা করার জন্য সরকারি পজিশনে যেতে চেষ্টা করা। ওকে, সো এই দুটোর যে কোনো একটাই যখন বাতিল হয়ে যাবে ওটাকে আর তুমি পলিটিক্স বলতে পারো না। ওকে, সো মনে করো তুমি সরকারি পজিশনে যেতে চাচ্ছ না, শুধুমাত্র এলাকার জন্য কাজ করছো, তাহলে তুমি ভলেন্টিয়ারিং কাজ করতে পারো, চ্যারিটেবল অর্গানাইজেশনে কাজ করতে পারো। ইটস নট পলিটিক্স এনিমোর। আবার তুমি আসলে মানুষের জন্য কাজ করতে চাও না, কিন্তু তুমি ওখানে যেতে চাও, তাহলে এটাকে আসলে আমরা পলিটিক্স ধরি না। এবং এগুলো আনলেস তোমার ডেমোক্রেটিক পলিটিক্স দেশে নেই, তাছাড়া এগুলো আসলে কোথাও যেতেই পারে না। এগুলো যে গুন্ডা বাহিনী হয়ে রয়ে যায়, আর কিছু হতে পারে না। সো এই দুটো ছাড়া আসলে পলিটিক্স হয় না। সো তাহলে এখন মনে করো ও যদি চায় জনগণের জন্য কাজ করবে, এবং ওর ভেতরে একটা ইসে আসলো যে জনগণের জন্য আমি যদি বড় আকারে কাজ করতে চাই, তাহলে আমার আসলে একটা নির্বাচিত প্রতিনিধি হতে হবে, কারণ জনগণের জন্য কাজ করার একটা স্ট্রাকচার আছে। মানে মনে করো আমি কাউকে হেলথ কেয়ার দিতে চাই, তাহলে এটার একটা স্ট্রাকচার আছে, আমার মেডিকেল স্কুলে যেতে হবে বা নার্সিং স্কুলে যেতে হবে, ওই পড়াশোনাগুলো একটা স্ট্রাকচার আছে না? যে একইভাবে জনগণের জন্য দেওয়ার ক্ষমতা রাখে সরকার। সরকার কেন রাখে? কারণ জনগণ একত্রিত হয়ে একটা কনস্টিটিউশনের আন্ডারে, মানে সংবিধানের আন্ডারে সবাই ডিসাইড করেছে যে এই সরকারকে আমরা ক্ষমতা দিলাম আমাদের সব সহযোগিতা করার জন্য। সো এখন এই জনগণের সঠিকভাবে সহযোগিতা করতে হলে ওই যে সোশ্যাল কন্ট্রাক্টের আন্ডারে, ওই কনস্টিটিউশনের আন্ডারে তোমার ওই সরকারে যেতে হবে। এইটা হলো রাজনীতি। এখন রাজনীতি করতে হলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তোমার দরকার হলো দ্য ডিজায়ার, যে তুমি জনগণের জন্য কাজ করতে চাও। দ্যাট ডিজায়ার, নট কোনো ছোট ভাই, নট কোনো বড় ভাই, নট কোনো ক্ষমতা, বাট দ্য ডিজায়ার। ওই ডিজায়ারটা যদি তোমার থাকে এবং তুমি চিন্তা করো যে না, এই ডিজায়ারে আমার মনে হয় না আমি বড় দাগে কাজ করতে পারবো, আমি ছোট দাগে করবো, আমি চ্যারিটি দিয়ে করি, তবু একটা প্রেশার থাকা উচিত রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া। কেন? কারণ তুমি যদি সম্পৃক্ত না হও এবং তোমরা সবাই যদি সম্পৃক্ত না হয়ে দূরে দূরে থাকো, তাহলে হতেই পারে যে যারা নোংরা এলিমেন্টস একমাত্র তারাই সম্পৃক্ত হচ্ছে, কারণ তাদের তো আরো ইম্পর্টেন্ট ইন্টারেস্ট আছে, তাদের আরো গুরুত্বপূর্ণ ইন্টারেস্ট আছে না, কারণ তারা তো চাই ক্ষমতাটা অপব্যবহার করতে। সো তুমি যদি ওইখানে যেতেও না চাও, তবু একটা সম্পৃক্ততা তোমার থাকাটা দেশের জন্য গুরুত্বপূর্ণ, সো দ্যাট ওই যে ব্যাড এলিমেন্টসগুলো শুধু ওখানে বিরাজ না করে।
এখন এটা করতে হলে তোমার কি করতে হবে? এটা করতে হলে ইউ গট ফার্স্ট স্টার্ট লুকিং ফর এ পলিটিক্যাল পার্টি, কারণ পলিটিক্যাল পার্টির মাধ্যমে এটা হয়। সো ইউ গট ইউ মাস্ট স্টার্ট লুকিং ফর এ পলিটিক্যাল পার্টি যেটা তুমি যে জিনিসগুলো বিশ্বাস করো, মানে তুমি যে কাজগুলো মনে করো জনগণের জন্য ভালো হবে, যেগুলো করতে চাও। সাপোজ তুমি সিম্পল জিনিস করতে চাও, শুধু ড্রেন চপ পরিষ্কার করে দিতে চাও, তাইলে এমন কোন পার্টি আছে যে অ্যাকচুয়ালি বিশ্বাস করে এবং কাজ করে ড্রেন পরিষ্কার করার জন্য? সরকারে যে করেছে বা বলছে সরকারে যে করবে এবং সরকারে যাওয়ার আগে যতটুকু করা যায় সরকারে না যায় ততটুকু করতে চেষ্টা করছে, এমন কোন পার্টি আছে? তুমি সেই পার্টি যে জয়েন করো। এরকম কোনো পার্টি যদি তুমি না খুঁজে পাও, তাহলে তুমি একটা ডাক দাও যে চলো ভাই আমরা একটা ড্রেন পরিষ্কার পার্টি করবো। বাংলাদেশে বহুত পার্টি আছে, এই লীগ, ওই দল, ওই এইটা, ওই সেইটা, কেউ ভাই ড্রেন পরিষ্কার করে না। ড্রেন পরিষ্কার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ঢাকা শহরে ড্রেন পরিষ্কার করি না বলে আমরা আমাদের প্রত্যেকবার একটু বৃষ্টি হলে হাঁটু সমান পানি চলে আসে, বিশাল দুর্ভোগ সৃষ্টি হয়। এইটা কেউ দায়িত্ব নেয় না। আমার পার্টি এটা দায়িত্ব নেবে। আমি ডাক দিলাম, ভাই আপনারা 15 জন, 50 জন, 1500 জন, কতজন আছেন আমার সাথে আসেন। তুমি সবাইকে ডাকা শুরু করো। যারাই এই ড্রেন পরিষ্কারে বিশ্বাসী, যারাই মনে করবে এই যে তোমার সাথে প্রথম দিন হয়তো কেউ আসবে না, দ্বিতীয় দিন হয়তো কেউ আসবে না, তৃতীয় দিন তুমি যখন নিজে নিজে ড্রেন পরিষ্কার শুরু করলে 2 জন তোমার গালি দিলে, বেটা ম্যাথর বিজ্ঞান। কারণ আমাদের দেশে এই ধরনের গালিও দেওয়া হয়। একজনের আসলে প্রফেশন, বাট সেটাকে গালি হিসেবে ব্যবহার করা হয়। ওই যে বলে না, তুই একটা রিক্সাওয়ালা ভাই, হ্যাঁ তুই এনিওয়ে মুভিং অন, যেখানে ছিলাম। তো কিন্তু ওই যে 2 জন আপনাকে গালি দিচ্ছে, কিন্তু বা 20 জন আপনাকে গালি দিচ্ছে, কিন্তু আরেকজন দেখবেন সে আপনাকে সহযোগিতা করতে ঠিকই চলে আসছে। কারণ আমি নিজে দেখেছি, আমি অভিজ্ঞতা থেকে বলছি, আপনাকে সহযোগিতা চলে আসছে। সে আপনার দলের প্রথম মেম্বার, বাস দ্বিতীয় মেম্বার, আপনি প্রথম মেম্বার ছিলেন, দ্বিতীয় মেম্বার। আপনার 2 জন করা শুরু করলেন, এটা 4 জন হবে, এটা 5 জন হবে, একটু সময় সাপেক্ষে, 10 বছর লাগতে পারে, 20 বছর লাগতে পারে, এটা 5000 50,000 হয়ে যাবে। ড্রেন পরিষ্কার পার্টি হয়তো 5টা ওয়ার্ডের কাউন্সিলর ড্রেন পরিষ্কার পার্টি থেকে আসলে, হ্যাঁ ওরা ন্যাশনাল পার্টি হলো না, কারণ এটা ঢাকা শহরের প্রবলেম। কিন্তু ড্রেন পরিষ্কার পার্টি ঢাকা শহরে 5টা 10টা 50টা ওয়ার্ড কমিশনার, ওয়ার্ড কাউন্সিলর ড্রেন পরিষ্কার পার্টি থেকে। দ্যাটস এ পলিটিক্যাল পার্টি। আন্ডারস্টুড। তাহলে যখন আপনি এনডিএম শুরু করলেন, ইজ ইট বিকজ আপনি যেই জিনিসটা করতে আপনার যে আইডিওলজি ছিল ওটা অন্য কারোর সাথে একদমই মিলে নেই, এই কারণে নতুন একটা পার্টি করতে হয়েছে? জি। সেগুলো কিরকম? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো অ্যাকাউন্টেবল ডেমোক্রেসি। ওকে। জবাবদিহিতা, মানে আমাদের দেশে আমরা জবাবদিহিতা এটা কোথাও খুঁজে পাই না। এগেন আমাদের রিফর্মেশনের ভিতরে আছে, বাট এগেন জবাবদিহিতা মানে আপনি নির্বাচিত হলেন, কিন্তু নির্বাচিত হওয়ার পর প্রত্যেকটা ধাপে আপনি যে কাজগুলো করবেন 5 বছর আপনাকে কেউ প্রশ্ন করতে পারবে না। সো আপনাকে কিভাবে আমি প্রশ্ন করব, কিভাবে জবাবদিহিতা নিয়ে আসবো? একটা বড় দেখে জবাবদিহিতামূলক গণতন্ত্র। দ্বিতীয় হলো আমরা বিশ্বাস করি ছোট গভর্নমেন্ট স্ট্রাকচার এবং বিশাল সোশ্যাল সেফটি নেট। সো জনগণের যে বেসিক অধিকারগুলো, যেগুলোকে আমরা ইনএলিয়েনেবল রাইটস বলি কিছু দূর, মানে লাইক দ্য রাইট টু বি অ্যালাইভ। সো খাবারের অধিকার, হ্যাঁ, বাসস্থানের অধিকার, এগেন চিকিৎসার অধিকার, দ্য রাইট টু হ্যাভ এ বেটার লাইফ, শিক্ষার অধিকার। এই অধিকারগুলো আমরা বিশ্বাস করি যে সরকারের পরম দায়িত্ব জনগণের হাতে তুলে দেয়া। সো আমার মনে করেন মাগুরায় যে ভাইটা আছে, তার বাচ্চা কি পড়াশোনা করবে, আদৌ কখনো পাশ করে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে কিনা, এটার নিশ্চয়তা সরকারকে দিতে হবে। আমার সাতক্ষীরায় যে ভাইটা আছে বা বোনটা আছে, তার বাচ্চার হঠাৎ করে অসুখ হলে ফার্স্টে সাতক্ষীরার ওই গ্রাম থেকে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা সদর হাসপাতাল থেকে ঢাকায় পিজি হাসপাতালে নিয়ে আসা, এই ঝামেলা যেন তাকে না করতে হয়। তার ওই সাতক্ষীরার ওই উপজেলা হাসপাতালেই যেন সে সঠিক চিকিৎসাটা পেতে পারে। এই যে এই সোশ্যাল সেফটি নেট, এইটা তৈরি করার জন্য এইটাতে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী। এরকম আরও বড় দাগে কিছু জিনিস আছে যেগুলোতে আমরা বিশ্বাস করি এবং যেগুলো আমরা পরিষ্কারভাবে দেখেছি যে কেউ, মানে এগেন ভালো খারাপের কথা বলছি না, বাট অন্য দলগুলো এই জিনিসগুলোতে বিশ্বাসী না। তার জন্য আমাদের আলাদাভাবে যাত্রা শুরু করতে হয়েছে। হাউ ডিফিকাল্ট ইজ ইট টু ফর্ম আ পলিটিক্যাল পার্টি? আপনার যেহেতু রিসেন্ট, ধরেন কম্পেয়ার টু লেটস সে আ বিজনেস অর আ স্টার্ট আপ, একজন সাধারণ মানুষ যদি ঠিক করে সে একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করবে, বাংলাদেশের কনটেক্সটে আসলে ব্যাপারটা কত সহজ ভার্সেস কত ডিফিকাল্ট? দেখেন, আপনি যত বড় কাজ করতে চাইবেন কাজটা তত বেশি ডিফিকাল্ট হবে। ইটস দ্যাট সিম্পল। আপনি যদি আগামী গুগল খুলতে চান, কাজটা তত বেশি ডিফিকাল্ট হবে। আপনি ছোট্ট পরিধির একটু ব্যবসা খুলতে চান, কাজটা বেশি ডিফিকাল্ট হবে না। রাজনীতির যে জিনিসটা, যে প্রথম ধাপটাই অনেক বড়। মনে করেন আপনি যেহেতু ওই যে নির্বাচন ছাড়া কিন্তু আবার রাজনীতি না। সো সবচেয়ে ছোট নির্বাচন কোনটা? আপনি বলতে পারেন ওয়ার্ড নির্বাচন। তো ওয়ার্ডের নির্বাচনেও কিন্তু লাখ ভোটার, তো লক্ষ ভোটারের নির্বাচন, এটা কি ছোট কিছু না? সো তাহলে রাজনীতির প্রথম স্টেপটাই অনেক বড়। সো অবভিয়াসলি মুশকিলও অনেক বেশি হবে।
এবং আমাদের এখানে স্পেশালি গত অনেক বছর ধরে যেটা চলে এসছে এবং আগামীতে খুব তাড়াতাড়ি যেটা ঠিক হয়ে যাবে তা না, যে এই রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য সব ধরনের সহিংসতায় মানুষ লিপ্ত হয়, অল কাইন্ডস অফ ভায়োলেন্ট অ্যাক্টিভিজম বা অ্যাক্টিভিটিসে লিপ্ত হয়। তো আপনার উপরে একটা থ্রেট থাকবে। মানে আমার গত 14-15 বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় মানে অনেক ধরনের মার খাওয়া থেকে শুরু করে পালানো থেকে শুরু করে আপনার আত্মগোপনে যাওয়া থেকে শুরু করে এমন কিছু নেই আমি এক্সপিরিয়েন্স করি নাই, এমন কিছু নেই এক্সপিরিয়েন্স করি মানে একদম একদম এক্সট্রিম মানে মরে গেছি বা এইগুলা বাদে, হ্যাঁ ওগুলোরও কম থ্রেট পাইনি। এবং মানে এমন থ্রেট না এই আপনার কিন্তু মেরে ফেলবো এই দেখে নিব, মানে এরকম না, মানে প্রপার মানে যারা অ্যাকচুয়ালি পারে, যারা অ্যাকচুয়ালি করে তারা ধরে নিয়ে বসিয়ে প্রপারলি দিয়েছে, আদর করেই দিয়েছে। আপনি এত ভালো মানুষ, কেন আপনি এরকম করেন? আমাদেরকে কেন বাধ্য করবেন ভাবিকে বিধবা করতে? এইভাবে আদর মানে কত আপন ভাই আমার ভাই যে তারা ভাবিকে বিধবা করা নিয়ে অত্যন্ত চিন্তিত। হ্যাঁ, তো আমাকে সেটা লেসন দিচ্ছে। বাট এই জিনিসগুলো আমরা গত 14-15 বছর দেখে এসেছি। এবং আমি আপনাকে বলতে পারি যে আমাদের মানে আমি নিজের কথা যখন বলি, আমার শুরুটাই হচ্ছে একটা বড় জায়গা থেকে, মানে এগেন অবভিয়াসলি পারিবারিক কারণে, নিজের সামাজিক অবস্থানের কারণে, এবং আমার প্রথম রাজনৈতিক পরিচয় ছিল তখনকার একটা বড় দলের সর্ট অফ চেয়ারম্যানের স্পেশাল অ্যাডভাইজার এবং তাদের আপনার নির্বাচনের প্রধান সমন্বয়ক, মানে চিফ ইলেকশন কোঅর্ডিনেটর। সো একটা বড় পদ। তো ইউজুয়ালি এইভাবে হয় না, এত বড় পদ থেকে কেউ শুরু করে না। সেটা আমার এগেন আমার অভিজ্ঞতা, সামাজিক অবস্থান সব কিছু মিলিয়ে হয়তো আমি পেয়েছি। সো তারপর আমার এই স্ট্রাগল। তা আপনি যদি একদম ফ্রেশ শুরু করেন, আপনি চিন্তা করেন আপনি স্ট্রাগল করবেন, এটা হতেই পারে না, আপনার অনেক স্ট্রাগল হবে, বাট আপনি স্ট্রাগল ওভারকাম করতে পারবেন না এটা আমি বিশ্বাস করি না। কতখানি ওভারকাম করতে পারবেন, কতখানি প্রতিকূলতা ফেস করতে হবে, এটা তো টু ইচ ইজ ওন, প্রত্যেকটা কেস ভিন্ন হবে। বাট আপনার ভিতরে যদি দৃঢ়তা না থাকে, সাহস না থাকে, পারসিভিয়ারেন্স না থাকে, তাহলে এই রাস্তাটা অবলম্বন করা আপনার জন্য শ্রেয় হবে না। এইটুকু আমি বলতে পারি। আপনি যেহেতু রাজনীতি করছেন অনেকদিন, রাজনীতিবিদদের একটা কোয়ালিটি আমার খুব ভাল লাগে, সবার অলমোস্ট সবার, সেটা হলো তারা খুব সুন্দর স্পিচ দিতে পারে। আমি কয়েকবার আমি ইউটিউবে খুব ভালো কথা বলি যখন আমার আশপাশে কেউ থাকে না, শুধু ক্যামেরা থাকে, বা ওয়ান টু ওয়ান সেটিংও চলে, খারাপ না, কিন্তু কয়েকবার আমার এরকম অভিজ্ঞতা হয়েছে যেখানে আমার বক্তৃতা টাইপ দিতে হয়েছে। এবং বক্তৃতায় কোথায় থামলে কি হয়, তো আমার আগেও যারা বক্তৃতা দিচ্ছে তাদেরও বক্তৃতায় তারা সুন্দর যে জায়গায় থামে ওই জায়গায় তালি দেয় মানুষ, আবার তারা যখন সুন্দর শেষ করে তখন তারা দেয় একটা হাই পিচে শেষ হয়, কখনো কখনো একটা লো পিচে শেষ হয়। আমার কথা আমি এখন যেভাবে বলতেছি এরকমই থাকে, কোনো টোনালিটির ডিফারেন্স থাকে না এবং খুব একটা ভালো আসলে হয় না। একটা ভালো বক্তৃতা আসলে কিভাবে দেয়? ওকে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনার একটা ভুল ধারণা আমি দূর করে দিই, সব রাজনীতিবিদ সুন্দর বক্তব্য দিতে পারে না। ওকে, যারা সুন্দর বক্তব্য দেয় বিকজ বক্তব্যটা সুন্দর হয় বলে আপনি শুনেন, এবং আপনি শুনেন বলেই তাদেরকে চেনেন। ওকে, সো এখানে একটা আপনার ইসে হয়ে যাচ্ছে, শিফটিং হয়ে যাচ্ছে, ফিল্টারিং হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, একটা কাজ যখন আপনি অনেকবার করবেন, এবং আপনি হয়তো যে রাজনীতিবিদদের কথা বলছেন যাদের বক্তব্য বা ভাষণ আপনার শুনতে ভালো লাগে, তারা নিশ্চয়ই অনেক বছর ধরে রাজনীতিতে আছেন, এবং তারা হয়তো অনেক সময় দিনে আমার এমন হয়েছে দিনে 7টা-8টা স্পিচ দিতে হয়েছে। তো তারা অনেক দিয়ে থাকেন। আপনি নিশ্চয়ই এতদিনে আপনি অনেক কিছু, নিজে একজন এক্সপার্ট সেই হিসেবে আপনি নিশ্চয়ই মানবেন যে একটা কাজ যখন আপনি অনেক করেন, তখন আপনি নিজের ভিতরে যদি অতটুকু সিনসিয়ারিটি থাকে যে আপনি আসলে এই কাজটা ভালোভাবে করতে চান, তাহলে আপনি ওভার টাইম এটার ভুল ত্রুটি সব কিছু আরও ভালোভাবে বুঝতে পারবেন, এবং অন্য কিছু না করলে আপনি এই কাজটা মোটামুটি একটা ভালো জায়গায় দাঁড়িয়ে যাবেন যদি অনেক করেন। আর একই সাথে ভাষণের একটা আর্ট আছে, বিকজ ইট ইজ অ্যাকচুয়ালি ভাষণ ইজ আ পারফর্মেটিভ আর্ট। মানে অনেক আছেন যেমন কিশোর কুমার, সবসময় বলা হয়, মানে আমি জানি আপনি কিশোর কুমার চেনেন কিনা, আপনার জেনারেশন আপনি চেনেন, রাইট? ওকে, গুড, আই এম গ্ল্যাড দ্যাট ইউ ডু, বিকজ উই গ্রু আপ অন কিশোর কুমার। হ্যাঁ, তো তোমার কিশোর কুমার সবসময় বলা হয় যে তার কোনো ক্লাসিক্যাল ট্রেনিং নেই, সে গান গেয়ে গান গেয়েছে। সো আপনি যদি অনেক গান এবং আপনি সুর তাল একটু ঠিকভাবে ধরতে পারেন, সুর তাল একটু ঠিকভাবে ধরতে পারেন, তাহলে আপনি গান গেতে গেতে আপনি গানে ভালো হতে পারেন। কিন্তু গান ইজ অ্যান আর্ট, সো এটা ক্লাসিক্যাল ট্রেনিংও আছে, যে আপনি নর্মালি হয়তো এত ভালো হতেন না, বাট আপনি প্রপার ট্রেনিং নিলে ভালো হতে পারেন। তো এইটারও স্পিচেরও ট্রেনিং আছে,
এবং স্পিচের ট্রেনিং এগেন আমার পরিচিত বাংলাদেশের রাজনীতিবিদ কে নিয়েছে না নিয়েছে আমি আসলে জানি না। আমি দু একজনেরটা জানি যে তারা বহু বছর আয়নার সামনে প্র্যাকটিস করেছেন। আচ্ছা, আমার না না ইটস এ ভেরি গুড থিং, মানে এই যে মানে ইউ কেয়ার অ্যাবাউট ইউর অডিয়েন্স এনাফ, মানে তুমি তোমার শ্রোতাদের এতখানি অ্যাটলিস্ট মূল্যায়ন করো যে তাদের জন্য তুমি কঠোর অনুশীলন করেছো, মানে ইউভ প্র্যাকটিসড টাইম এন্ড এগেন টু এনশিওর যে তারা তাদের যেটা প্রাপ্য তারা সেটা পায়, তাহলে এটাকে নিশ্চয়ই হাততালি দেওয়া উচিত, অ্যাপ্লড করা উচিত। সো এরকম আমি কয়েকজনকে চিনি যে যারা বহুত তোমার আয়নার সামনে প্র্যাকটিস করেছে। আবার আমার বিদেশি মানে আমার পরিচিত বিদেশি কিছু ভালো রাজনীতিবিদ আছেন, ভালো রাজনীতিবিদ মানে পরিচিত রাজনীতিবিদ আছেন যারা অ্যাকচুয়ালি এগুলোর উপরে পড়াশোনাও করেছেন, মানে ট্রেনিংও নিয়েছেন। বাংলাদেশে এগুলোর উপরে ট্রেনিং দেয়া হয় আমি জানি না। আমি ছোট একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলাম আমার দলের জন্য, আমার দলের নেতাদের জন্য। আনফর্চুনেটলি আমার দলের নেতাদের ভেতরে এটার আপনার জনপ্রিয়তা আসে, মানে হ্যাঁ তাদের ভিতরে স্পৃহা একটু কম ছিল, লাইক মাইক পেয়েছি এইবার তো তো যাই হোক ঠিক আছে, বাট উই আর ট্রাইং, মানে আমার দলের ভেতরে উই আর ট্রাইং সবাইকে এই ট্রেনিংগুলো অল্প অল্প করে পৌঁছে দেয়, মানে দ্য আর্ট অফ রেটরিক। সো মানে যে কয়েকটা জিনিস আছে বড় দাগে আপনি যখন একটা ভাষণ দেবেন, কয়েকটা জিনিস, একটা হলো ভাষণের কন্টেন্টটা কী ভাগে ভাঙছেন, এই কন্টেন্টটার হাইজ অ্যান্ড লোজগুলো মাপা, হাইজ অ্যান্ড লোজের সাথে আপনার টোনালিটির হাইজ অ্যান্ড লোজ সেট করা। আপনি যখন কথা বলছেন মানে বক্তব্য দিচ্ছেন, বক্তব্যের বেসিক রিদম, নট জাস্ট হাইজ অ্যান্ড লোজ টোনালিটি বাট বেসিক রিদমটা সেট করা। এগুলো অনেক কিছু টেকনিক্যাল বিষয় আছে যেগুলো আপনি যদি টেকনিক্যাল সাইড থেকে একবার দেখা শুরু করেন আপনি ও আচ্ছা এগুলো করলে তো আসলে তো ভালো হয়ে যায়। হ্যাঁ, আবার অনেকে আছে যেটা করতে করতে শিখে গেছে, কিশোর কুমারের মতো। সো ইট ক্যান গো বোথ ওয়েজ। বাট আমি ধরেই নিচ্ছি যে বাংলাদেশি যাদের ভাষণ আপনি বেশিরভাগ সময় শোনেন এবং পছন্দ করেন তারা হয়তো টেকনিক্যাল ট্রেনিং বেশি নেয়নি, তারা হয়তো অধ্যবসায়ের মাধ্যমে এই জায়গায় এসেছে। নাইস। লাস্ট একদম শেষের দিকে খুব বেশি কিছু জানার নেই, আমাকে বলেন। সো আপনি আমি শিওর লাস্ট ইউএস ইলেকশন ফলো করলেন, সোশ্যাল মিডিয়া কীরকম ইনফ্লুয়েন্স করলো বা ট্রাম্পের পডকাস্ট অ্যাপিয়ারেন্স কত হেল্প করলো না করলো এগুলো নিয়ে আমি শিওর আপনি অনেক ঘাটাঘাটি করেছেন। আমাদের সামনের রাজনীতিবিদদের জন্য বা জেনারেল আমাদের পলিটিক্সের দুনিয়ায় সোশ্যাল মিডিয়া বা অনলাইন ইনফ্লুয়েন্সার হওয়া বা পডকাস্ট করা এই টাইপ জিনিসপত্র কি আপনি যেহেতু করেন অনেক, কিরকম হেল্প? আপনি বিভিন্ন পডকাস্টে গেস্ট হিসেবে যান বিভিন্ন সময়, মানে আপনারা যদি দাওয়াত দেন যাই আর কি। হ্যাঁ, অনেকে যায় না, অনেকে যায় না। আচ্ছা, আপনি ইউ আর নট দ্য অনলি ওয়ান যাকে আমরা দাওয়াত দিয়েছি, বাট অনেকে আসে না। আই এম নট সারপ্রাইজড, আই এম নট দ্য অনলি ওয়ান দাওয়াত দিয়েছেন, বাট আই এম সারপ্রাইজড যে আসেনি। এক্স্যাক্টলি, আসেনি। এবং এমন না যে আমরা খুব পলিটিক্যাল কেউ যার কাছে গেলে কোনো ধরনের পলিটিক্সে কখনোই আমরা খুব একটা কথা বলিও না। না মানে আমি পার্সোনালি বিশ্বাস করি খালেদ, আমি পার্সোনালি বিশ্বাস করি যে ওই যে রাজনীতির যে সংজ্ঞাটা দিলাম, তো আপনি যদি ওই কাজগুলো করেন তাহলে আপনার একটা ওপেননেস আপনার প্রয়োজন আছে। টেলিং দ্য পিপল হু ইউ আর, টেলিং দ্য পিপল, মানে সবাইকে জানানো, যতখানি পারেন জানানো যে আপনি কিসে বিশ্বাসী, কী কাজগুলোতে বিশ্বাসী, এবং অলসো হিয়ারিং ব্যাক ফ্রম দ্য পিপল। যেমন মনে করেন এই যে আপনার একটা পডকাস্টে আসলাম, আপনার কাছেও কিন্তু শুনছি, আপনার সাথে যারা কাজ করেন তাদের কাছেও দুই একটা কথা শুনছি। হ্যাঁ, একজনের তো পলিটিক্যাল অ্যাসপিরেশনই জেনে গেলাম। হ্যাঁ, যদিও না শেখ হাসিনা ভেঞ্জেন্স নিয়ে রাজনীতিতে আসছিল, আপনি আসেন না, কিন্তু যেটা বলছিলেন। সো আপনার এই জিনিসগুলো আমার কাছে মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। না, আমি আমেরিকান পলিটিক্স অত ভালোভাবে ফলো করিনি। আমেরিকান নির্বাচনের বেশিরভাগ লাফালাফি যে সময়গুলো হয়েছে সেই সময়গুলোতে আমরা আমাদের দেশের অনেক কিছু নিয়ে খুব বেশি নিয়োজিত ছিলাম, সো ভালোভাবে ফলো করা হয়নি। যদিও আমি এককালে অ্যাকচুয়ালি রিপাবলিকান পার্টির জন্য কাজ করেছি অ্যাজ এ ভলান্টিয়ার অ্যান্ড সো অন এন্ড সো ফোর্থ, বহু বছর আগে, 30 বছর আগে। with Trump being elected? I don't know, I really don't know. Okay, যেহেতু আপনার ফরমার পার্টি। হ্যাঁ, এবং যে সত্যি কথা যে ট্রাম্প সাহেবের সাথে আমার বাবার খুব ভালো সম্পর্ক ছিল এক সময়। হ্যাঁ, সো ওই হিসাবে মানে আই শুড অটোমেটিক্যালি লাইক একটা পরিচিত একজন লোক, বাট না, আমি আমেরিকান পলিটিক্স যেহেতু এত ক্লোজলি ফলো করিনি, ইটস ডিফিকাল্ট টু কমপ্লিটলি অ্যাভয়েড আমেরিকান পলিটিক্স, কারণ মিডিয়াতে সবসময় ছেয়ে থাকে। অ্যান্ড আই থিঙ্ক কিছু পডকাস্ট, যেমন ওই যে আপনি বললেন না ওই যে জো রোগান পডকাস্ট, একটু থামায় আমি 2 সেন্স অ্যাড করে দিই তাহলে সুবিধা হবে। সো কামালা হ্যারিস ট্র্যাডিশনাল মিডিয়ায় বেশি অ্যাপিয়ারেন্স দিয়েছে, সো সব নিউজ চ্যানেলে অনেক বেশি ছিল। ট্রাম্প ট্র্যাডিশনাল মিডিয়া ওকে এমনিই কভার করেছে, কখনো হেট রেট কখনো নর্মালি, বাট ও সব কয়টা পডকাস্ট সার্কিটে, ইভেন এমন পডকাস্টে, যেমন জো রোগান অবভিয়াসলি বড় একজন, বাট এমন পডকাস্টে ও গেছে যেগুলায় ও যাবে কেউ ভাবেও না, এবং ওই পডকাস্টগুলো তো জনপ্রিয় না আসলে, যেমন ধরেন থিও ভন বা
নেলক বয়েজ বা হাবিজাবি এরকম অনেক কিছু র্যান্ডম পডকাস্ট আছে। সো অনেকে মনে করে যে দ্যাট ওয়াজ আ ভেরি স্মার্ট মুভ এবং সোশ্যাল মিডিয়া ইউজ করায় পডকাস্ট বা ইউটিউবের ওয়ার্ল্ড ইউজ করে ওর অনেক লাভ হয়েছে। সো কোয়েশ্চেন টু ইউ যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলার নেক্সট ইলেকশন জিতার জন্য সোশ্যাল মিডিয়ায় এফোর্ট দেওয়া উচিত নাকি, যদি উচিত হয় কীরকম এফোর্ট দেওয়া উচিত? তাহলে আমি ফার্স্টে ট্রাম্পে আসি, জি। তারপর যাই। আমার মনে হয় না ট্রাম্প মেড এ ভেরি স্মার্ট মুভ। ওকে, আমার অ্যাগেন আমি ভালো করে ফলো করিনি কিন্তু, Okay. ওকে, বাট আমি যতটুকু দেখেছি, কারণ জোর করে দেখতে হয়, আমেরিকান চলে আসে আমেরিকান নিউজ। সো আমার মনে হয় না ট্রাম্প মেড এ ভেরি স্মার্ট মুভ। আই থিঙ্ক হোয়াট ট্রাম্প ডিড ওয়াজ বেসিক সিনসিয়ারিটি। ওকে, যে আমি সবার সাথে কথা বলবো, আমার যেটা বলার আছে, যে যেটা জিজ্ঞেস করে, হুম। আমার পলিসি খোলা, আমি মানুষটা খোলা, যে যেটা জিজ্ঞেস করার করো, আমি যতখানি পারবো আমি বলতে চেষ্টা করবো, অ্যাজ অপোজ টু গার্ডেড। একটা জিনিস খেয়াল করবে, এগেন আমি না ফলো করে যতটুকু দেখেছি ততটুকুই বলছি, যে কামালা হ্যারিসের ক্যাম্পেইন সম্বন্ধে যে আলোচনাটা এখন বড় দাগে এসছে, যে দিস ওয়াজ এ বট ক্যাম্পেইন, মানে কেনা, প্রত্যেকটা কেনা ক্যাম্পেইন। ট্রাম্পের কোনো কেনা ক্যাম্পেইন নাই। ট্রাম্পের হলো মানে ও ফুল মিডিয়া কভারেজ, ও ফ্রিতে যা পেয়েছে এইটাই, যারা দাওয়াত দিয়েছে গেছে, বাকি ও সেকেন্ড মেজর ক্যান্ডিডেট। এই নির্বাচন যদি তোমার কভার করতে হয়, সেকেন্ড মেজর ক্যান্ডিডেটকে কভার করতেই হবে। সো অটোমেটিক ও কভারেজ পেয়েছে, ও কোথাও পয়সা দিয়ে যায়নি। কামালা হ্যারিস যেখানে গেছে পয়সা দিয়ে গেছে। এখন পয়সা দিয়ে যাওয়ার পজিটিভ নেগেটিভ আছে। মানে মনে করো আজকে আমি যদি তোমার কাছে পয়সা দিয়ে বসতাম, তুমি আমার সাথে এইভাবে কথা বলতে চাইলেও বলতে পারতে না, কারণ তোমার মাথায় থাকতো পয়সা দিয়ে আসছে, ওনাকে কিন্তু খুশি রাখতে হবে। তুমি হয়তো এমনিও আমাকে খুশি রাখার জন্য কিছু কথা বলছো, কারণ তুমি আমার স্টুডেন্ট ছিলে, আমার সাথে তোমার ওই ধরনের একটা সম্পৃক্ততা, একটা সম্পর্ক, হ্যাঁ। বাট হ্যাভিং সেড দ্যাট, সেটা মানে তাই বলে আবার না মানে খুশি না রাখলে আমার কোনো লস হবে তা না। জাস্ট আমি লোকটাকে সম্মান করি, পছন্দ করি, সো আমি তাকে কেন খুশি রাখবো না। বাট তাছাড়া আলাদা কিছু না। কিন্তু তুমি যদি আমার কাছ থেকে টাকা নিতে, তোমার সাথে আমার কথাবার্তার ধরনটা বদলে যেত, অ্যাবসলিউটলি বদলে যেত। ট্রাম্পের সাথে কারোর কথাবার্তার ধরন হয়তো বদলায়নি ওই সিনসিয়ারিটির জন্য। এইটা ও স্মার্টলি করেছে আমার মনে হয় না। ওর পয়সা ইনিশিয়ালি কম ছিল বলে হয়তো করেছে, হ্যাঁ, এবং পয়সা ইনিশিয়ালি কম ছিল করেছে, তারপর ওর জন্য কাজ করে গেছে। আর সিনসিয়ারিটি, কিছুদিন আগে আমি তোমাকে একটা কথা বলি, কিছুদিন আগে স্টুডেন্ট কেম টু মি, কারেন্ট স্টুডেন্ট কেম টু মি, দিস ইজ প্রবলি a couple of weeks ago, হ্যাঁ, এবং মানে জিজ্ঞেস করছিল ও কিছু একটা ব্যবসা স্টার্ট করছে, কিছু একটা জিজ্ঞেস করছে, স্যার তুমি জানো আমি স্ট্র্যাটেজি পড়াই, সো স্যার এটা কী ধরনের স্ট্র্যাটেজি হবে, শুড আই বি সিনসিয়ার অ্যান্ড হোয়াট নট, অ্যান্ড যদি না হয় তাহলে মানে আমার লসটা কোথায় কী। বলছি দেখো, মানে ইফ ইউ ক্যান বি, স্পেশালি লং টার্ম, সিনসিয়ারিটি ইজ অলওয়েজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি। বিকজ দুটো জিনিস হবে, একটা হলো তুমি যদি সিনসিয়ারিটি দেখাও সবার প্রতি, মানে তোমার সর্ট অফ অন্য স্টেক হোল্ডার্স অ্যান্ড হোয়াট নট, সবার প্রতি সিনসিয়ারিটি দেখাও, তাহলে লং টার্ম তোমার রেপুটেশন বিল্ড হবে, যে তোমার উপরে আস্থা রাখা যায়। এই রেপুটেশনটা কিন্তু প্রাইসলেস। এটা হলো একটা। আর দ্বিতীয় যে জিনিসটা হবে, যে তোমার একটা কনসিস্টেন্ট স্ট্র্যাটেজি সবসময় থাকবে। তোমার বারবার ঘুরে ফিরে এপাশ ওপাশ যেতে হবে না, তোমার স্ট্র্যাটেজিটা কনসিস্টেন্ট থাকবে, যে দিস ইজ হাউ আই প্লে দ্য গেম। সো তুমি দুই দাগে, এগেন এটা শর্ট টার্মে তুমি বড় বেনিফিট নাও পেতে পারো, বাট লং টার্ম এটার থেকে বেটার বেনিফিট তুমি কোথাও পাবে না। অনেকে এই রাস্তাটা বুঝে চুজ করে না। আমি রাদার বলবো যে হয়তো বেশিরভাগ, আই এম শিওর ট্রাম্প সাহেব বুঝে চুজ করে নেই। আমি এগেন আই ডোন্ট ওয়ান্ট টু ডিসক্রেডিট হিম, বাট তার একটা বড় ক্যাম্পেইন টিম আছে, তারা হয়তো চিন্তা করছে ভাই আমাদের পয়সা নাই। তুমি চিন্তা করো যে ট্রাম্পের কিন্তু অনেক কম বাজেট দিয়ে শুরু করে, এবং ও যখন যদ্দূর আমার মনে পড়ে, আমি ভালো করে ফলো করিনি, ও যখন ক্যাম্পেইন শুরু করে তখন ওর কিন্তু সাপোর্ট ছিল না। আমি এমনও লোকজনকে কথা বলতে শুনেছি তোমার ডিফারেন্ট নিউজ মিডিয়ামসে, যে ওর ছেলে মেয়ে ওকে সাপোর্ট দিচ্ছিল না শুরুতে। সো তাহলে ওর বাজেট কতখানি হতে পারে? সো ওর কি তখন কি করতে হবে? তুমি যদি এভাবে চিন্তা করা শুরু করো, তাহলে মোস্ট মুভস আর the only options available to you. বলো না যে sometimes the fewer options you have, the better off you are. So Trump was better off with fewer options. Kamala Harris, because she had so much money to go around, she had way too many options. I think she went into debt. হ্যাঁ, $10 million or $20 million in debt. এখন তুমি আসো বাংলাদেশে সোশ্যাল মিডিয়া স্যাভি রাজনীতিতে আমরা এখনো দেখিনি, এবং যে জিনিসটা হলো যারা হয়তো সোশ্যাল মিডিয়া স্যাভি একটু বেশি হতে পারে, তারা এটা কীভাবে ব্যবহার করতে পারবে বা করবে সেটা নিয়ে এখনো কিছু দুঃসন্দিহান। অবভিয়াসলি নির্বাচন কেন্দ্রিক হয়তো এটার ব্যবহার আরও বাড়তে পারে, কিন্তু কতখানি বাড়বে, কিভাবে বাড়বে, প্লাস বাজেট আরেকটা বিষয়। সো মনে করো বাংলা লিঙ্ক তোমার একটা স্পেসিফিক সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করবে, ওই ক্যাম্পেইনের জন্য তারা 5টা ভিডিও বানালো, এই 5টা ভিডিও বানানোর তাদের খরচ হতো 5 কোটি টাকা। তারপর এই 5টা ভিডিওর সোশ্যাল মিডিয়াতে চালানোর জন্য তাদের ওই যে মিডিয়া বাইং না কি বলে, এটা হয়তো 25 কোটি টাকা, তো 30 কোটি টাকা। এখন তুমি কোনো
নেগেটিভ কথা ব্যবহার করবো না আমি ড্রেন But- মালিক হ্যাঁ মানে এরকম কিছু Party. যদি না হও হ্যাঁ, এরকম কিছু যদি না হও তাহলে সোশ্যাল মিডিয়াতে খরচ করার জন্য আলাদা করে 30 কোটি টাকা তোমার হয়তো থাকার কথা না। হুম। সো ওই জায়গাগুলোতে অনেক ধরনের প্রতিবন্ধকতা চলে আসতে পারে, কারণ আমেরিকা মনে করো যে ট্রাম্প ছাড়া কি আর কোনো মানুষ ছিল না যারা ভালো লোক না, এখন ট্রাম্প ভালো লোক কালার আমি সেটাও বলছি না, যেমন বার্নি স্যান্ডার্স। হুম। বার্নি স্যান্ডার্স বহুদিন পর একটা লোক এসে একটু কম্পিট করতে পেরেছিল, কেন করতে পেরেছিল, কারণ সেও ডেমোক্রেটিক পার্টির টিকেটে ছিল। হুম। সো ডেমোক্রেটিক পার্টির টিকেটে ছিল বলে বেশ কিছু দূর সে ক্যাম্পেইন ফান্ডস তুলতে পেরেছিল। আমাদের দেশে তো ক্যাম্পেইন ফান্ডস এইভাবে কাজ করে না। আমাদের দেশে আসলে কিভাবে কাজ করে? সো अगेन আমরা প্রায় শেষ করে দিচ্ছিলাম, বাট ইফ ইউ ক্যান অ্যান্সার অন দ্যাট, যে আপনারা আসলে টাকা পান কিভাবে একটা পলিটিক্যাল পার্টি চালানোর জন্য? আমরা পাই না, আমরা দিই। সো না, এখন যেটা হয় যে পলিটিক্যাল পার্টিতে আমরা বড় দাগে টাকা নিতে পারি, ডোনেশন নিতে পারি, ডোনেশন নেয়াতে কোনো বাধা নেই। হ্যাঁ, আইনগত কোনো বাধা নেই ডোনেশন নেয়াতে, কিন্তু প্র্যাকটিক্যাল অনেক বাধা আছে। সো মনে করেন আজকে সাপোজ একটা মানে খালেদ ফারহান পডকাস্ট সাপোজ একটা প্রতিষ্ঠান, খালেদ ফারহান পডকাস্ট বলল যে ববি হাজার সাহেব আপনার এনডিএম আপনার পার্টিকে আমরা 30 লাখ টাকা বা 20 লাখ টাকা ডোনেশন দিতে চাই। ঠিক আছে, তো এখন আপনি তো আমাকে লিগালি দিতে চান। সো আপনি এটা হয়তো সর্ট অফ এই ট্যাক্স ফ্রি স্টেটাসে হেল্প করবে আপনার সর্ট অফ এইগুলো, তো আপনি আমাকে লিগালি দিবেন। আপনি যখনই আমাকে লিগালি দিবেন, এখন অন্য কেউ সরকারে আছে বা সরকারি ক্ষমতা পেতে আগ্রহী বা কিছু, সে প্রথমত তো আপনার গলা চিপে ধরবে, তো সাহস কত বড় তুই ববি হাজার দিলি 20 লাখ টাকা, তারপর তোর ওরে দেওয়ার যদি 20 লাখ থাকে, এক নম্বর তো ওই আরেকবার 20 লাখের দিকে, মানে ও যদি পুরোটা তুই যদি না দিয়ে থাকিস তাহলে দিবি না, আর যদি পুরোটা দিয়ে থাকিস তাহলে দেখ ফেরত নিতে পারিস কিনা, আর ওরে যদি 20 দিতে পারিস আমরা তো 20 কোটি দিতে পারিস, এবার দে 20 কোটি, তুমি আটকে যাবে। মানে এই প্র্যাকটিক্যাল ইস্যুস আছে, এই কারণে এই ডোনেশনগুলো আমরা ইউজুয়ালি পাই না। আপনি যখন জনগণের কাছে যাবেন, বেশিরভাগ দাগে জনগণের একটা আশা থাকে যে তাদের রাজনৈতিক নেতারা তাদের সহযোগিতা করবে, নট দ্য আদার ওয়ে রাউন্ড। মানে যেটাকে আমরা কিছু দূর বলি, হয়তো নেগেটিভ একটা টার্ম আছে পৃষ্ঠপোষকতার রাজনীতি, বা আমরা ইংরেজিতে অনেক সময় বলি সর্ট অফ সরি নট দ্য অপোজিট, দ্য আদার ভার্জন অফ রেন্ট সিকিং ইজ স্লাইটলি ডিফারেন্ট, বাট এনিওয়ে। তো আপনার এই যে পৃষ্ঠপোষকতার রাজনীতি, এই জায়গাটার একটা বড় প্রভাব আছে। সো আপনি মনে করেন খালিদ এখন আপনার 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হতে চান, তো খালিদ ভালো লোক, খালিদ 30 নম্বর ওয়ার্ডে 2টা বস্তি আছে, 2টা বস্তিতে গেলেন, যে বলেন আপনারা সবাই আমার ভাই ও বোন, আপনাদের জন্যই তো কাজ করব, সবাই একদিনের মজুরি বা এক বেলার মজুরি আমার ক্যাম্পেইন ফান্ডে দেন, কারণ বড় দলগুলো চুরির টাকা, মানে অন্য দলগুলো চুরির টাকা বা এইটার টাকা, বা ওরা কোটিপতি লোক, ওরা আসছে, ওরা আপনার জন্য কাজ করবে, নিজের জন্য কাজ করবে, তো আপনারা আমাকে সহযোগিতা করেন যেন জিতে এসে সরকারের পুরো অনুদানগুলো আপনাদের কাছে যায়, কারণ আমি আসলে আপনাদের কাছে যাবে। উনি যিনি বিএমডব্লিউ করে আসছে, উনি সেকেন্ড আরেকটা বিএমডব্লিউ কিনবে, হ্যাঁ, আমি করলে আপনার কাছে যাবে, আপনারা এটা দেন। একটা বড় দাগে আপনি দেখবেন, এগেন আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, লোকজন বলতে পারে না এটা না, আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, একটা বড় দাগে আপনি দেখবেন যে তারা, আপনি ভাই এটা যদি না পারেন, আপনি তো ওয়ার্ড কাউন্সিলর হবেন না, আপনি ভালো লোক, আপনাকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, মর্যাদা দেই, কিন্তু আপনি তো জিতবেন না, টাকাটা লস, তাহলে আপনারা টাকাটাও দিব না, আপনারা ভোটটাও দিব না, ভোটটা যাবে ওই কুদ্দুস ভাই যে জিতবে, যদিও কুদ্দুস ভাই থেকে কিন্তু আপনারা বেশি ভালোবাসি, কুদ্দুস ভাইয়ের থেকে, মানে মনে আপনাকে বেশি পছন্দ করি, ভালোবাসি শব্দটা ভুল, মনে আপনাকে বেশি পছন্দ করি যে আপনি অ্যাকচুয়ালি একটা ভালো মানুষ, কিন্তু ভাই জিতবে তো কুদ্দুস ভাই, আমার একার ভোট দেখি হবে, জিতবে তো কুদ্দুস ভাই। তাহলে চলছে কিভাবে পলিটিক্যাল পার্টি চলছে এই যে অনেকে অনুদান দিয়ে চলছে, সো কিছু পার্সোনাল অনুদান, কিছু যারা নেতা আছেন, যেমন মনে করেন আমার দল কিভাবে চলে, আমার দলে আমি যতদূর পারি আমি দেই, আমার দলের যারা নেতা কর্মীরা আছেন বিভিন্ন জায়গার, তারা দলে কন্ট্রিবিউট করেন, মানে চান্দা আকারে, মেম্বারশিপ ফি আকারে, এগুলোভাবে দল চলে। আর বড় যখন নির্বাচনের বিষয় হয়, তখন যে নির্বাচন করছে সে তার আত্মীয় স্বজন থেকে, তার নিজের কি আছে, এবং তখন হয়তো কিছু দূর চেষ্টাও করে কিছু দূর তুলতে, বাট মানে বড় দাগে আপনি যদি বলেন যে জনগণের থেকে টাকা তোলা, মানে জনগণের কন্ট্রিবিউশন পাওয়া, এটা বড় দাগে খুব মুশকিল হয়ে যায়। যারা অ্যাকচুয়ালি দিতে পারে এবং দিতে ইচ্ছুক, তারা দিতে পারে না, বিকজ অন্য দল এসে ধরবে। এইবার যেহেতু আওয়ামী লীগ নেই এবং কিছু আমরা বিশ্বাস করি যে একটা লেভেল প্লেইং ফিল্ড হয়তো তৈরি হতে পারে, এইবার হয়তো এই নির্বাচনে হয়তো ভিন্ন কিছু হতে পারে। এই নির্বাচনে হয়তো খালিদ পডকাস্ট কর্পোরেশন বা কুদ্দুস অ্যাগ্রো ফার্ম, দ্য সো অ্যান্ড সো ফর্থ, আব্দুল ফার্মাসিউটিক্যালস, এরা হয়তো ভয় নাও পেতে পারে
যে অন্য কেউ এসে গলা চিপে ধরবে। এরা ভয় নাও পেতে পারে, সো আরেকটু ডোনেশন তারা অন্য দলগুলোকেও দিতে পারে। আমরা এখনো উই আর হোপফুল। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা শেষ করবো, আপনি কি জাতির উদ্দেশ্যে আর কিছু বলতে চান? বেশ বেশ মানুষজন দেখবে, সো আপনি জাতির উদ্দেশ্যে কিছু চাইলে বলতে পারেন। জাতির উদ্দেশ্যে তো কথা একটাই, যে আমরা সবাই দেশের উপরে বিশ্বাস রেখে, একে অপরের উপরে বিশ্বাস রেখে দেশের ভবিষ্যতের জন্য, আগামী নির্বাচনের জন্য আমরা সঠিক মানুষগুলোকে ভোট দিতে চেষ্টা করি। আপনার ভোট ম্যাটার্স, আপনি কাকে ভোট দিবেন ম্যাটার্স। কে জিতবে একটা নির্বাচন হলেও এই চিন্তা করে আর ভোট দিয়েন না, কারণ জেতানোর ক্ষমতা যে আপনার, এটা আপনি এখন অনুধাবন করতে পারছেন না। সো কে জিতবে ওই চিন্তা করে ভোট না দিয়ে আপনি কাকে পছন্দ করেন তাকে ভোটটা দেন, এবং পছন্দ কেন করেন এটা নিজের কাছে দুইবার একটু প্রশ্ন করেন। পছন্দ করেন কারণ এই মার্কে আপনার বাবা আপনার দাদা ভোট দিয়েছে, পছন্দ করেন কারণ জানি না এই মার্কা জন্য আপনি দুইবার মিছিলে গেছেন, নাকি পছন্দ করেন কারণ যেই ক্যান্ডিডেটকে আপনার এলাকায় দাঁড়া করিয়েছে সেই ক্যান্ডিডেটটা আসলে আপনার জন্য ভালো কিছু করবে বা দেশের জন্য ভালো কিছু করবে। এই প্রশ্নটা নিজেকে বারবার করে তারপর আপনি আপনার ভোটটা প্রদান করেন। এইটা যদি আপনি করেন, দেশ সঠিক পথে একে একে চলে আসবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, টাটা। থ্যাংক ইউ গালেব। থ্যাংকস সো মাচ স্যার।